আজকে একটু ক্লাসটা ডিটেলস হবে, একটু বড় হতে পারে, আস্তে আস্তে আগাবো। তো নিউক্লিয়াস হচ্ছে আমরা ইংলিশ বলি আর কি নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস আসছে হচ্ছে কি গ্রিক শব্দ ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন থেকে, ঠিক আছে। এই ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, বা তোমার কেন্দ্রিকা, ঠিক আছে। এরপরে হতে পারে তোমার মস্তিষ্ক, মস্তিষ্ক, ঠিক আছে। আচ্ছা, এই ক্যারিয়ন শব্দটা হচ্ছে যে অনেক গুরুত্ব বহন করতো, সেজন্য আধুনিক তোমার বায়োলজিতে বা মেডিকেলেও এই খুব কম জায়গায় দেখবা যে, খুব কম বইয়ে মেডিকেলের বইয়ে দেখবা যে, বা মেডিসিনের বইয়ে দেখবা যে নিউক্লিয়াসকে নিউক্লিয়াস হিসেবে লিখছে। সব জায়গায় হচ্ছে কি ক্যারিওটিক, ঠিক আছে, ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক এই শব্দগুলো বেশি লাগে, ঠিক আছে। তো এই ক্যারিয়ন থেকে কি আসছে আমরা পড়ছিলাম, বলো কোনো একটা শব্দের আগে যদি প্রো শব্দটা যুক্ত হয় সাফিক্স হিসেবে, তাহলে কি হয়, এটা আদি বোঝাবে বা অনুন্নত বোঝাবে, ঠিক আছে। তো এই প্রোক্যারিওটিক যদি তুমি এখন দেখো, ওকে, এই প্রোক্যারিওটিক শব্দের অর্থ হবে হচ্ছে কি আদি নিউক্লিয়াস যুক্ত, আদি নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা পড়ছি। এরপরে যদি কোনো একটা শব্দে মেডিকেল অথবা তুমি যদি বায়োলজিক্যাল মেডিসিন সব জায়গায় যদি একটা জিনিস খেয়াল করো, সেখানে দেখবা কোনো একটা শব্দের আগে যদি ই থাকে অথবা যদি ই ইউ দিয়ে প্রকাশ করা হয়, এই জিনিসটাকে হচ্ছে কি উন্নত ধরা হয়, ঠিক আছে, বা মডার্ন ধরা হয়। তো ইউক্যারিওটিক যখন আমরা লিখব, ক্যারিওটিক, ঠিক আছে, ইউক্যারিওটিক যখন লিখব তখন এটাকে বোঝাবো হচ্ছে কি তোমার প্রকৃত, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে। এখন জিনিসগুলো আস্তে আস্তে আজকে একটু সেজন্য সকালবেলা সন্ধ্যার দিকে পড়াইলে হয়তো কি একটু তাড়াহুড়ো হইতে, সেজন্য সকালবেলা বসে তোমাদের এরপরে কোনো প্রাইভেট আছে, ঠিক আছে, তাহলে আস্তে ধীরে আমরা এই জিনিসটা, এই ক্লাসটা হচ্ছে যে এই বাকি 70% যে অংশটা আছে এটার মেন ভিত্তি হচ্ছে এই ক্লাসটা, বুঝছো। আস্তে ধীরে প্রত্যেকটা জিনিস একদম না বুঝে এখান থেকে বেরোবো না, দরকার বলে 100 বার কোশ্চেন করবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে ইউক্যারিওটিক বা প্রোক্যারিওটিক কথাটা বললাম, সব কিছুর ক্ষেত্রে দেখো ক্যারিওটিক শব্দটা আসছে। এই ক্যারিওটিক মানে হচ্ছে আমার কি নিউক্লিয়াস, ঠিক আছে, বা ক্যারিয়ন শব্দের অ্যাকচুয়াল মূল শব্দ হচ্ছে ক্যারিয়ন, এটার মানে হচ্ছে নিউক্লিয়াস। এখন বাংলাতে অনেক কিছু বলা হয়, এটাকে বলে কি কোষের মস্তিষ্ক, ঠিক আছে, কোষের চালিকা শক্তি বা কোষের কেন্দ্রিকা, অনেক কিছু বলবে। তুমি বাংলা লেখো যে কোষের কি বলবে, কোষের চালিকা শক্তি, ঠিক আছে, কোষের কেন্দ্রিকা, কোষের কেন্দ্রিকা, ঠিক আছে, কোষের মস্তিষ্ক, অনেক নামে এটাকে ডাকা হয়। ঠিক আছে। এখন এই নিউক্লিয়াসটা সর্বপ্রথম আবিষ্কার করে কে, আমাদের রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন, ঠিক আছে। উনি সবার প্রথমে কি আমার এই কোষটা আবিষ্কার করেন, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি জানো যে একটা কোষের ভিতরে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, এরকম দশা কি হইতে পারে কখনো? একটা কোষের ভিতরে একাধিক নিউক্লিয়াস আছে। এখন তুমি আমি প্রথমেই বললাম যে কোষের মেন চালিকা শক্তি হচ্ছে নিউক্লিয়াস। এখন হেড অফিস তো দুইটা হতে পারে না, তাই না? কিন্তু আসলে হয়, বুঝতে পারছো? এই ডিফারেন্ট কেসটাই আমরা দেখব, ঠিক আছে। উদ্ভিদ কোষে হইলে এটাকে আমরা একটা নামে ডাকি, প্রাণী কোষে হইলে এটাকে আমরা আরেকটা নামে ডাকবো, ঠিক আছে। আচ্ছা, তো আসো প্রথমত ধরো যে নামগুলো আমরা ভাঙাইলাম, কে আবিষ্কার করছে বললাম। এখন আসো
একটা জিনিস আছে যেটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মানে বুঝতে পারছো? মুক্ত নিউক্লিয়ার বিভাজন শব্দটা হচ্ছে এরকম যে এই বিভাজনের মধ্যে তোমার নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয় কিন্তু সাইটোপ্লাজমটা বারবার বিভাজিত হয় না। এখন তুমি যদি বলো ভাই একটা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ দেয়, ঠিক আছে, তাহলে উদাহরণ দিব কি, এই যে আমরা ডাব খাই না, ডাবের ভিতরে যে পানিটা তৈরি হয়, এই পানিটা হচ্ছে কি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের কারণে তৈরি হয়, বুঝতে পারছো? এটা বলতে আসলে কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছি একটু পরে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে আসলে কি বুঝতেছি আমরা। আচ্ছা, তো সবার প্রথমে আসো, পরবর্তীতে যাই আমরা, যে কিছু মানে প্রাণী আছে, ঠিক আছে, ছত্রাক কিন্তু উদ্ভিদ, ঠিক আছে, এই জিনিসটা মনে মধ্যে কোনো কি রাখবে না, কনফিউশন রাখবে না। ছত্রাক কিন্তু কোনো প্রাণী না, ছত্রাক কি উদ্ভিদ, ঠিক আছে। ছত্রাক হচ্ছে উদ্ভিদ, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তোমার ওই ভাইরাস, এগুলো বললে তখন তুমি কি করলে প্রাণীর দিকে ঝুঁকতে পারবো। হ্যাঁ, ফাঙ্গাস, ঠিক আছে, ফাঙ্গাই বা ফাঙ্গাস। ফাঙ্গাই হচ্ছে কি বহুবচন, ফাঙ্গাস হচ্ছে একবচন। এগুলো একবচন বহুবচন কিভাবে লেখে এগুলো দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে। এখন আসো যে কিছু আমার ছত্রাক আছে, প্রথমে আগে শৈবাল বলি, শৈবাল এগুলো হচ্ছে আমার শৈবাল। সবগুলো না, যেগুলো আমি লিখতেছি এগুলো তুমি কষ্ট করে মুখস্থ করবে। এগুলো ভাই এখন আর মানে সূত্র দিয়ে মুখস্থ করার কিছু নেই, কষ্ট করে এগুলো এখন মনে রাখতে হবে, কারণ নাম তো তুমি আর কি দিয়ে সূত্র দিয়ে মনে রাখবা, রূপান্তরের নাম কি কি দিয়ে মনে রাখবে, a + b² দিয়ে মনে রাখবা রূপান্তরের নাম। মানুষের নাম তো কোনো একটা জিনিসের নাম তো তুমি আর সূত্র দিয়ে মুখস্থ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো শৈবাল কিছু আছে, একটার নাম হচ্ছে কি ভাউচেরিয়া, ঠিক আছে, এক নাম্বার। এরপর হচ্ছে কি বট্রিডিয়াম, বট্রিডিয়াম, আর হচ্ছে কি স্পাইরোপিয়া, ঠিক আছে। এই তিনটা হচ্ছে কি আমার শৈবাল। এরপরে আরো তিনটা জিনিস আছে, আরো দুইটা আমরা ছত্রাক দেখি কয়েকটা। পেনিসিলিয়ামের নাম শুনছো না? পেনিসিলিয়াম কি বলো? ছত্রাক। পেনিসিলিয়াম থেকে কি তৈরি করে জানো? হ্যাঁ, কি রকম ওষুধ? পেনিসিলিয়াম আর হচ্ছে মুকর, খুবই কমনলি ইউজ কিছু ছত্রাক, ঠিক আছে। এখন এগুলা লেখার উদ্দেশ্য হলো, ঠিক আছে, এগুলা লেখার উদ্দেশ্য হলো এদের কোষে, ঠিক আছে, একের অধিক বা তুমি লিখতে পারো কি বহু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় সিনোসাইট। কি বলা হয়? সিনোসাইট, ঠিক আছে। এখন এদের ক্ষেত্রে সিনোসাইটটা কিভাবে হচ্ছে, এদের যখন মাইটোসিস দশাটা হয়, বুঝতে পারছো, এদের একটা হচ্ছে কি সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি নর্মাল যে মাইটোসিসের যে রুলসগুলো আছে এগুলোর মধ্যে অ্যাপ্লিকেবল হয় না। কিভাবে হয় না? ওদের মধ্যে ক্যারিওকাইনেসিসটা কাজ করে কিন্তু সাইটোকাইনেসিসটা কাজ করে না, বুঝতে পারছো? মানে কি বলতে চাচ্ছি, ধরো এটা হচ্ছে কি আমার এই ছত্রাকের কোষটা, ঠিক আছে। তো একটা সম্পূর্ণ কোষ বিভাজনের জন্য, ঠিক আছে, একটা সম্পূর্ণ কোষ বিভাজন, আমি লেখার জন্য সময় দেবো, তোমাকে বুঝো, ঠিক আছে। একটা সম্পূর্ণ কোষ বিভাজনের জন্য আমার প্রথমে কি হইতে হবে? প্রথমে নিউক্লিয়ার বিভাজন হইতে হবে, ঠিক আছে। প্রথমে ক্যারিওকাইনেসিস হতে হবে না, এরপর কি হতে হবে? সাইটোকাইনেসিস হতে হবে। এখানে শুধুমাত্র ক্যারিওকাইনেসিসই হয়, অর্থাৎ কি নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেক হয়ে যায় কিন্তু কি সাইটোপ্লাজমটা বিভাজিত হয় না। ফলে কি হয়? একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, বুঝতে পারছো? কি বললাম যে এদের কোষে তোমার নিউক্লিয়াসের বিভাজন হয়, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় না, সাইটোপ্লাজমে বিভাজন হয় না, ঠিক আছে। আচ্ছা, এই কারণে কি হয়? কোষের মধ্যে অনেক বেশি কি নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। তো এই দশাটাকে আমরা কি বলি? সিনোসাইট,
বুঝছো? তুমি বাংলাতেও লিখতে পারো সিনোসাইড। ভার্সিটিতে যখন পড়বা তখন দেখবা যে মাতৃভাষা থেকে ইংলিশে লেখা বেশি সহজ হয়ে যাচ্ছে, বাংলাতে লিখতে যাবা দেখবা যে ভুল হইতেছে বেশি। বই ইংলিশে না, তোমার সবকিছু ইংলিশে লিখতে হবে, তো তখন তোমার ফ্লোটা চলে যায় বাংলা লেখার, ঠিক আছে? দেখবা যে বারবার ভুল হইতেছে, যেটা আমি ফেস করতেছি। আচ্ছা, এখন আসো এই জিনিসটা তো বুঝলাম, এটা হচ্ছে কার ক্ষেত্রে আমি বলছি, মানে উদ্ভিদের ক্ষেত্রে। এটা উপরে লেখা রাখো, উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে। এখন প্রাণীর ক্ষেত্রে আমাদের দেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, ম্যালেরিয়া এটা আসলে কি? ম্যালেরিয়া জিনিসটা কি? ম্যালেরিয়া সব জিনিসটা আসলে কি? জীবাণু না একটা? দেখো, জীবাণু বলতে আসলে কি বোঝায়? জীবাণু বাংলা কি, ইংলিশ কি? ব্যাকটেরিয়া। তাহলে ম্যালেরিয়া হচ্ছে একটা কি, ব্যাকটেরিয়া। আর আছে দেখো, তোমার তোমার যখন টাইফয়েড হয়, ঠিক আছে, টাইফয়েড একটা ব্যাকটেরিয়া জনিত জ্বর, বুঝতে পারছো? এই টাইফয়েড হওয়ার জন্য দায়ী যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে কি, সালমোনেলা টাইফি, বৈজ্ঞানিক নাম, বুঝতে পারছো? কিন্তু যখন ডেঙ্গু হবে, ডেঙ্গু কি ব্যাকটেরিয়া জনিত রোগ? ডেঙ্গু হচ্ছে ভাইরাল ফিভার, ঠিক আছে? ডেঙ্গি ভাইরাস আছে একটা, এটা হচ্ছে কি আরএনএ বেস ভাইরাস, এগুলো সবই পড়বো, আমাদের সব আছে, ঠিক আছে? আস্তে আস্তে তুমি জিনিসগুলো বুঝো আর কি। তো প্রাণীর ক্ষেত্রে এই বহু তোমার নিউক্লিয়াসের উদাহরণ সব থেকে ভালো বোঝা যায় কার মধ্যে? ম্যালেরিয়ার মধ্যে, বুঝতে পারছো? তোমাদের অনুজীব অধ্যায়ে একটা পার্টি আছে ম্যালেরিয়া, বুঝতে পারছো? এখানের মধ্যে ম্যালেরিয়া কিন্তু একবারে মানুষের মধ্যে হয় না, জানো? ম্যালেরিয়া দুইবারে হয়। একবার হচ্ছে কি, একটা ম্যালেরিয়া যে কোনো মশা নিছে, নেওয়ার পরে ওর শরীরের ভিতরে এটা কি হয়, সুপ্ত হয়। এরপরে এটা একটা মানুষের শরীরে ও হচ্ছে কি দিয়ে দেয়, যার শরীরে দিয়ে দেয়, ওইখান থেকে যদি আবার মশা ইনজেক্ট করে ওই ম্যালেরিয়াটা নিয়ে যদি অন্যজনকে দেয়, তখন ম্যালেরিয়া হবে। মানে দুই ধাপে হয় ম্যালেরিয়া। ডাইরেক্ট শুধু ম্যালেরিয়া তোমাকে কামড়, মানে জীবাণু জড়িয়ে কামড় দিলে হবে না। না, ডেঙ্গু এভাবে হয় না, ডেঙ্গু ভাইরাস ভিতরে থাকে, ঠিক আছে? ম্যালেরিয়া হচ্ছে দুইভাবে হয়। ডেঙ্গু ভাইরাস অনেক ইজি। ডেঙ্গু মশা যদি মশকি যদি, তুমি এটা কি জানো যে মশা কামড় দেয় নাকি মশকি কামড় দেয়, এটা জানো? মশকি মানে কি? হ্যাঁ, মাসি কেন আবার, মশা আর কি, ঠিক আছে? মশকি বলতে মশা হচ্ছে ছেলেরা হচ্ছে যে সব জায়গায় নিগৃহীত, বুঝতে পারছো? ছেলেদের কাজ নাই। যেরকম তুমি যখন আমরা মৌমাছি পড়বো, মৌমাছির মধ্যে ছেলে মৌমাছি শুধুমাত্র জন্মগ্রহণ করে কিসের জন্য? রিপ্রোডাকশন করার জন্য, ওদের আর কোনো কাজ নেই, ঠিক আছে? এই যে ধরো যত ধরনের ফ্লাওয়ার, নেকটার, মধু সংগ্রহ করে, সব কি করে? কর্মী মৌমাছি করে। মানে তোমার হচ্ছে কি, এই যে ফিমেল মৌমাছি যেগুলো আছে, মশার ক্ষেত্রে দেখো, মশাও সেম। ও কোনোদিন কোনো কিছু করে না, ছেলে মশা একদম নিরীহ, ঠিক আছে? এই রক্ত, তারপর হচ্ছে এই রক্তটা আসলে খায় কিসের জন্য? বলো তো, কেন রক্ত খায় মশা, এটা জানো? জানো না? তুমি বলো, আমাদের শরীরের মধ্যে খাবারগুলো থাকে কই? তুমি যে খাবার খাও, এই খাবারটা পুরো বডিতে পৌঁছায় কার মাধ্যমে? রক্ত, সেজন্য খায়। ওই রক্তের মধ্যে যদি রক্ত স্বাক্ষর করে, রক্তের মধ্যে সবকিছু আছে, এনজাইম থেকে শুরু করে যত ধরনের পুষ্টি উপাদান লাগবে সবকিছু রক্তের মধ্যে পেয়ে যাবে, সেজন্য হচ্ছে কি রক্ত খায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, যদি আমরা প্রাণীর ক্ষেত্রে দেখি, প্রাণীর ক্ষেত্রে জিনিসটা কি হয়? এখানে তো বুঝলাম যে আমার সাইটোকাইনেসিস হচ্ছে না। প্রাণীর ক্ষেত্রে কি হবে? ধরো আমি কি বললাম, আমার ম্যালেরিয়া জীবাণুর কথা বললাম, ম্যালেরিয়া জীবাণু, ঠিক আছে? এখন এই ম্যালেরিয়া জীবাণু ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ওর ক্ষেত্রে জিনিসটা মানে ভিন্ন রকম হয়। কি হয়? ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে ওর কোষ বিভাজিত হয়, ঠিক আছে? সাইটোকাইনেসিস হয়, ক্যারিওকাইনেসিস হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা যখন দেখছিলাম ওই যে প্রথম দিকে যে সাইটোকাইনেসিস হওয়ার পরে কোষের মধ্যে একটা প্লেট চলে আসে না, আমরা ওই যে ইয়ার মধ্যে চলে আসছিলাম, হ্যাঁ, কোষ প্লেট। এখানের ক্ষেত্রে এই কোষ প্লেটটা তৈরি হয় না, বুঝতে পারছো? এখন তুমি চিন্তা করো, কোষ প্লেট যদি তৈরি হয়, তাহলে কি এর মধ্যে আর কোনো কোষ ঝিল্লি তৈরি হবে? কোনো কিছুই তৈরি হবে না। তাহলে কি হবে? প্রত্যেকটা কোষের সাথে একটা কোষ কানেক্টেড থাকবে, অ্যাক্সেস হয়ে যাবে না? তখন কি করে? এই নিউক্লিয়াসগুলো মুভ করে এক জায়গায় চলে। অনেক সময় দেখা যায় এক কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস চলে আসছে, মানে নড়াচড়া করতে পারে আর কি। তখন ধরো যে তুমি একটা বড় নালা বানাইছো, ঠিক আছে? নালার মধ্যে অনেকগুলা ইয়া দিছো, বাধা দিছো, ঠিক আছে?
এখন এই বাধাগুলোকে তুমি কল্পনা করো কোষ প্রাচীরের সাথে, কারণ তুমি যদি বাধাগুলো রেখে ফেলো পুরো সবগুলো কোষ একসাথে অ্যাক্সেস হয়ে যাবে না, তখন কি এইখানে যে জিনিসটা আছে সেটা কি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবে সেম জিনিস। এখানে কি হয় তোমার প্রাচীরটা তৈরি হয় না, ফলে কি করে এই কোষগুলো হচ্ছে কি একসাথে দেখা যাবে এক জায়গায়, একবার এই কোষের মধ্যে ঘনীভূত হয়েছে, একবার এই কোষের মধ্যে ঘনীভূত হয়েছে। তো এটা হিসাব করা যায় কি এক কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস এইভাবেই বোঝা যায় আর কি, যখন তুমি মাইক্রোস্কোপের নিচে দেখবা। ঠিক আছে, আচ্ছা তো লেখো যে কোষ প্রাচীর তৈরি হয় না বা কোষ ঝিল্লি তৈরি হয় না, কোষ ঝিল্লি তৈরি হয় না, হয় না। ম্যালেরিয়াটা যখন হবে না, ম্যালেরিয়াটা যখন হবে না, হ্যাঁ অবশ্যই হবে, বললাম না যে আমার রোগ ইংলিশে লিখলে দেখবা যে কোনো ভুল হচ্ছে। আচ্ছা কোষ ঝিল্লি তৈরি হয় না, ফলে ফলে বিভিন্ন কোষের নিউক্লিয়াস একটি কোষে ঘনীভূত হয়। ঠিক আছে, এখন ওইখানে পড়ছিলাম কি এটা যদি উদ্ভিদের ক্ষেত্রে হয় এই কেসটাকে আমরা কি নামে বলছিলাম, সিনোসাইট। ঠিক আছে, প্রাণীর ক্ষেত্রে হলে এটাকে আমরা বলবো কি প্লাজমোডিয়াম। ঠিক আছে, এটাই দুটা কেসটা ভিন্ন। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় অনুধাবনের জন্য যে একটা কোষের মধ্যে একের অধিক নিউক্লিয়াস থাকতে পারে কিনা, তাহলে তুমি দুই ভাবে ব্যাখ্যা করতে পারবে না। ঠিক আছে, এই দুইটা ওয়ার্ডে লিখে দিবা, একটা হচ্ছে সিনোসাইট লিখে 2 লাইন লিখবা, প্লাজমোডিয়াম লিখে 2 লাইন লিখবা। এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, একটা তোমার উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন আসে আর কি। ক আর খ হচ্ছে কি অনেক আনপ্রেডিক্টেবল, তোমার হচ্ছে বেসিক থেকে জানতে হবে জিনিসগুলো, তাহলে তুমি অ্যানসার করতে পারবা। ক খ গুলো একটু অনেক আনঅর্থোডক্স আসে। গ ঘ তুমি সবসময় কমন পাবে, তো ক খ হচ্ছে যে কোনো কিছু দিয়ে দিতে পারে, সেজন্য তোমার সবকিছু মোটামুটি জানতে হবে। ঠিক আছে, এখন আসো আমরা কয়েকটা এটার সাথে কয়েকটা আনুষঙ্গিক জিনিস করবো। যেমন ধরো নর্মাল একটা কোষে তোমার 10 থেকে 15% অংশ হচ্ছে কি তোমার নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস ধারণ করেছে নিউক্লিয়াস নর্মাল একটা কোষে। সাধারণ কোষ ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে বারবার এমসিকিউ বোঝার সাথে যখন আমরা শুক্রাণুর কথা বলবো, তখন এই শুক্রাণুর হচ্ছে কি 90% জায়গা হচ্ছে কি তোমার নিউক্লিয়াস থাকে। এটা ছোটখাটো এমসিকিউ টাইপের জিনিস আর কি। এখানে যে এসির পাওয়ারটা একটু কমাই দিয়ে আসো তো, খালি ওইখানে আসো তো রিমোটটা নিচে খালি চাপ দাও, এখানে দেখো যে বাড়ানো কমানোর বাটনগুলো আছে। কতটা নিব দাও 20-এ দাও। আচ্ছা ঠিক আছে, ফ্যান অফ করে দাও। আচ্ছা এখন আসো পরবর্তী, এখন আমরা আসলে নিউক্লিয়াস গঠনের মধ্যে যাই। তোমরা তো জানো নিউক্লিয়াস যদি আমরা একটু দেখি, একটা 3D চিত্র দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবা। আমি বাসায় যখন দেখি তখন ভালো ভালো দেখা যায়। হ্যাঁ, দেখানোর জন্য 3D কেন দেয়?
3D দিলে তুমি জিনিসটা আসলে বুঝতে পারবে, 2D তো অনেক কিছু বোঝা যায় না। আর এটা আটটা কেন হবে না? হুম, আর এটা 3D আকার লাগে। বুঝতে তো পারবা, বুঝতে পারলে তো যে কোনো ভাবে আঁকতে পারবা, ঠিক আছে না? কিন্তু তোমার বোঝা দিয়ে কথা যে তুমি যে এই ছোট ছোট একটা করে গ্যাপ দিতেছো, এটাতে নিউক্লিয়ার রন্ধ দিতেছো, নিউক্লিয়ার রন্ধ তো এরকম ফাঁকা জায়গা না, নিউক্লিয়ার রন্ধ 3D জিনিস, ঠিক আছে? কিভাবে নিউক্লিয়ার রন্ধ এটা দেখানোর জন্য আমার হতে লাগবে আর কি। আগের সময় জিনিস তার না 40 নম্বর ভিডিও আছে। আছে এগুলো এখন ঝামেলা। নিউক্লিয়ার রন্ধের ইংলিশ কি বলো তো দেখি? জানো? হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন মানে তো ইয়া। এটাতে একটু হালকা করে বোঝা যাচ্ছে। এর থেকে এআই কে দিলে এআই সুন্দর করে বানায় দেয় না? চলো, সেমিনারকে বলেন বানাই দিতে। হ্যাঁ ঠিক বলছো। চ্যাট জিপিটি পিকচারগুলো সুন্দর হবে। লগ ইন করাই লাগবে। দেখেন হয় কিনা। কোনটা দিব লগ ইন করবো? ঝামেলা তো। লগইন ছাড়া হওয়ার কথা না। এটাই তো বলতেছি, লগ ইন ছাড়া তো হয়। আর প্রসেস করে চলে গেছে। হবে না হবে। অত সমস্যা নেই, আমরা এখন আপাতত এখান থেকে দেখি। ভালো একটা চিত্র পাইতেছি না, এটা কথা হলো গুগল কি হবে তোমার গুগল। আচ্ছা এটা দিয়ে দেখে। আচ্ছা এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা আমার সাইডে রেখে জিনিসগুলো দেখি। আচ্ছা এখন আসো আমার একটু বলো যে এই নিউক্লিয়াসের চারিপাশে এগুলা কি দেখতেছো, এটা কি আছে বলো? নিউক্লিয়ার মেমব্রেন এগুলা কি? অথবা মেমব্রেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? কাছের গুলাতে তোমার রাইবোজোম আছে, দূরের গুলাতে রাইবোজোম নেই। এখন আসো আমরা একটা আঁকাই, তাহলে বুঝতে পারবা। সবার প্রথমে আসো কিছু জায়গা আমরা মুছে দিই না।
না গর্ত থাকে না, এটা বৈষম্য ভেদর মতো। এই যে এখানের মধ্যে খেয়াল করো, ঠিক আছে, এরকম অনেকগুলো অবাধ মানে ছোট ছোট আঙ্গুলের মতো জিনিসগুলো থাকে এভাবে প্রত্যেকটা গর্তের ভিতরে, বুঝতে পারছো? তুমি এতদিন কি আসছো যে এইভাবে নর্মাল একটা ছিদ্র দিয়ে দিছো না 9 10 এরকম না, এটা হচ্ছে এরকম অনেকগুলো আঙ্গুলের মতো অবয়ব থাকে প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে। এটা হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট জিনিসকে ভিতরে আসতে দিবে, নির্দিষ্ট জিনিসকে বাইরে বাইরে হতে দিবে নিউক্লিয়াস থেকে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার অঙ্গ। আর কি কি থাকতে পারে দেখি বলো তো, নিউক্লিয়াসের মধ্যে আর কি কি বলো, কি থাকবে? ভিতরে আমার একটা নিউক্লিয় লাস থাকবে, নিউক্লিয় লাস থাকবে। প্রত্যেকটা হালকা হালকা করে কাজ আমরা একটু জানবো, এরপরে ডিটেইলসে চলে যাবো। আচ্ছা, এরপরে কি থাকে বলো, কি থাকে? ক্রোমোজোম গুলো আসলে কি রকম? এরকম ক্রোমাটিড। এখন আমাকে বলো এই ক্রোমোজোম গুলো কয়টা থাকে? একটাই থাকে? 23 জোড়া থাকে। জনন কোষে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া হচ্ছে যে তোমার কি থাকে, সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে জনন কোষের মধ্যে। বাকি 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 22 জোড়াগুলোকে কি বলি আমরা? অটোজোম বলি, ঠিক আছে? তো এখানে আমাদের বিভিন্ন, তুমি এখন বিজ্ঞানীরা কি করতেছে জানো, প্রত্যেকটা ক্রোমোজোমে আলাদা, প্রত্যেকটা ক্রোমোজোম কিছুক্ষণ পর রাখবো, দেখবা যে ক্রোমোজোমের ভিতর ডিএনএ এর ভিতরে কোন বাহুর ভিতর কোন জিন ধারণ করতেছে, এগুলো আমরা পড়বো ভিতরে, বুঝতে পারছো? তো এখানের মধ্যে ধরো যে আমার কি আছে বলো, কি আছে? 22 জোড়া ক্রোমোজোম আছে। আচ্ছা, এখন আসো জিনিসগুলোকে যদি আমরা ইয়ে করি, নামকরণ করি, ঠিক আছে, তাহলে কি বলবা? এই যে এটাকে কি বলবো বলো, এটাকে কি বলবো? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে? এখন তুমি বলো তো নিউক্লিয়ার এনভেলপ কয় স্তর বিশিষ্ট? তুমি বলো কয় স্তর বিশিষ্ট? না, এখানের মধ্যে নরমাল স্তর আছে কয়টা দেখা যাচ্ছে? দুইটা না, দুইটা আবার দ্বিস্তর বিশিষ্ট, মানে মোট পর্দা কয়টা? 4টা, ঠিক আছে? লিখবা কি? দুটি দ্বিস্তরী নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন অথবা এনভেলপ, ঠিক আছে? এরপর আসো, যদি আমরা এটাকে বলি, এটাকে কি বলবা? নিউক্লিওলাস, ঠিক আছে? আচ্ছা, ভিতরের অংশটাকে কি বলবা? নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? আচ্ছা, এটাকে কি বলবা? নিউক্লিয়ার রন্ধ্র। কয়টা হয়েছে মোট? এটাকে আমরা বলবো কি? ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এরপরে এই জিনিসটাকে আমরা বলবো কি? নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর। পোর মানে ছিদ্র, রন্ধ্র মানেও ছিদ্র। নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি তোমরা হচ্ছে যে 9 10 যে পড়ছো তার একটা উদাহরণ। এখন আমরা এটার ভিতরে জাম করব, মানে সবার প্রথমে আমাদের জানতে হবে যে ক্রোমোজোম কিভাবে গঠিত হয়, ঠিক আছে? ক্রোমোজোমের মধ্যে কি কি আছে। এখন চিন্তা করো, এই যে লম্বা জিনিসটা যেটাকে দেখতেছো, খেয়াল করো, আগে বুঝো, দেখার জন্য অনেক সময় বাবা, এই ক্রোমাটিন জিনিসটা যেটা কমন থাকে যখন কোষ হচ্ছে স্থির অবস্থায় থাকে, ঠিক আছে? যখন কোষ বিভাজন হয়ে যায় তখন এই ক্রোমাটিডগুলো কি এরকম থাকে নাকি ক্রোমোজোমে রূপান্তরিত হয়ে যায়? ক্রোমাটিন থেকে প্রথমে কি হয়? ক্রোমোজোম হয়, এরপরে কি হয়? ক্রোমাটিড হয়। বুঝতে পারছো কিভাবে জিনিসটা হচ্ছে? আমি দেখবো আস্তে করে।
এখন এই জিনিসটাকে ধরে আমরা বের করলাম, ঠিক আছে? এখন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো। ধরো যে এই জিনিসটা হচ্ছে আমার ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি কি? ক্রোমাটিন তন্তু। ভালো করে খেয়াল করো, ক্রোমাটিন তন্তু। তন্তু কেন বলতেছি? কারণ এটা অনেক বেশি ঘন বা সুপার কয়েলিং বলে, এটাকে বলে কি? সুপার কয়েলিং, কারণ অনেক ঘনভাবে পেঁচায় আছে। বুঝছো? কোন একটা জিনিস যদি অনেক ঘনভাবে পেঁচা থাকে এটাকে বলে কি? সুপার কয়েলিং, ঠিক আছে? আচ্ছা, এই দশা থেকে বিভাজনের লক্ষ্যে আমাদের কোন দশা আছে দেখো, এরকম একটা দশা আছে না? এতদিন তুমি এটাকে কি জানছো? ক্রোমোজোম জানছো না? এগুলা এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি কি? মানে পুরো গঠনটাকে বলতেছি আমরা কি? ক্রোমোজোম। ঠিক আছে? এই ক্রোমোজোম থেকে পরবর্তীতে কি হয়? যখন এরকম হয়ে যায় সিঙ্গেল, এটাকে কি বলবো? ক্রোমাটিড। এখন তুমি বলতে পারো ভাই ক্রোমোজোম তো সবই বুঝলাম, ডিএনএ কোথায়? ঠিক আছে না? ক্রোমোজোম তো বুঝলাম, আমি তো জানি যে ক্রোমাটিনের মধ্যে ডিএনএ থাকে, তো ডিএনএ টা কোথায় থাকে? এই যে এর ভিতরে ডিএনএ থাকে। এই যে তুমি বাহুগুলো দেখতেছো, এই বাহুগুলোর মধ্যে কি থাকে? আমার ডিএনএ থাকে। বুঝতে পারছো? প্রত্যেকটা বাহুর মধ্যে ডিএনএ থাকে। এরকম অবস্থা প্রত্যেক মাইটোসিসের সময় কি হয়ে যায়? বুঝতে পারছো? যখন জনন কোষ সাথে মিলিত হয় সব কিছুর ক্ষেত্রে এই জিনিসগুলো হবে। এখন কথা হইতেছে যে ভাই সবই বুঝলাম, ক্রোমাটিড বুঝলাম, ক্রোমোজোম বুঝলাম, ঠিক আছে? ক্রোমাটিন তন্তু বুঝলাম। এখন কথা হইতেছে কি, যে এখানের মধ্যে কিছু জিনিস আসবে যে জিনিসগুলো তোমাকে খুবই প্যারা দিবে। প্যারা দিবে মানে কি? যে ধরো আমি এখানের মধ্যে একটা ক্রোমোজোম নিলাম, নরমাল একটা ক্রোমোজোম নিলাম, ঠিক আছে? ধরো এই পাশে আরেকটা ক্রোমোজোম নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্রোমোজোমের কয়টা বাহু আছে বলো তো? চারটা বাহু আছে না? এই যে লম্বা লম্বা অংশগুলো দেখতে, সেগুলোকে বলা হয় ক্রোমোজোমের বাহু, ঠিক আছে? আচ্ছা, এখন বাহু যখন বলা হয় তখন এই দুইটা একই ক্রোমোজোমের না? ভালো করে দেখো, এই একই ক্রোমোজোমের নাকি? ভালো করে দেখো। না কেন? তুমি না বললা, কিসের ভিত্তিতে বললা সেটা বলো আমাকে। ওদের কানেকশন জায়গা সেন্ট্রোমিয়ার একই, সেজন্য ওরা হচ্ছে একই ক্রোমোজোমের, ঠিক আছে? তখন যখন সেন্ট্রোমিয়ার একই থাকবে, সেন্ট্রোমিয়ার যখন একই থাকবে দুইটা বাহু, তখন এই দুইটা যে ক্রোমাটিড আছে, এটাকে তুমি ভাগ, ক্রোমাটিড মানে কি? দুইটা অংশ আলাদা আলাদা না? একই ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড পাবো না? এটা থেকে আমি দুইটা ক্রোমাটিড পাবো না? তো এই ক্রোমাটিডগুলা ধরো যে এটাকে যদি আমি আলাদা করি, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এভাবে চিন্তা করো। ধরো যে একই ক্রোমাটিড তোমার হচ্ছে ক্রোমোজোম থেকে আমি এটাকে পাইছি, কিরকম ভাবে পাইছি? ধরো যে এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এরকম না? যদি আমি আলাদা করি, ক্রোমাটিডে রূপান্তর করি, ঠিক আছে? কিন্তু ওরা আসছে কিন্তু কি একই জায়গা থেকে। ধরো যে একই হচ্ছে মা থেকে দুইটা সন্তান আসছে, তাহলে ওদের সম্পর্ক কি হবে? সহজাত ভাই বোন, ঠিক আছে? তো এখানের মধ্যে এই দুইটাকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারছো? এইটা আর এটাকে কি বলবো? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? বুঝতে পারছো? যেহেতু কি একই ক্রোমোজোম থেকে আসতেছে, পরস্পর ওদের হচ্ছে যে মানে উৎপত্তি স্থল একই জায়গায়, সেজন্য ওরা হচ্ছে কি পরস্পরের ভাই বোন আর কি। ক্রোমাটিন না ক্রোমাটিড? ক্রোমাটিড, সরি। আচ্ছা, এখন আসো সিনারিও চেঞ্জ করে দেই। সিনারিও চেঞ্জ বলতে কি? এই জিনিসটা আমাদের ধরে রাখি, ঠিক আছে? এখান থেকে এখন বলো, যখন আমি এই জিনিসটা আনবো, এটার কালার আলাদা, তার মানে আমি বুঝাচ্ছি যে এটা আলাদা জিনিস। এখন তুমি আমাকে বলো যে এই দুইটার মধ্যে সম্পর্ক কি হবে? অপরিচিত। অপরিচিত মানে হচ্ছে কি? নন সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারছো? একই ক্রোমোজোমের যদি আন্ডারে হয় তখন এটাকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। যখন দুইটা ভিন্ন ভিন্ন জায়গা হবে এটাকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড। এটাকে আমরা বলবো কি? নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড।
বুঝতে পারছো? এখন আসো, এই দুইটা নন সিস্টার ক্রোমাটিড বলো তো একই জায়গায় আছে না? মানে এই পাশে আছে না? দুইটা পার্শ্ব আছে কিন্তু ক্রোমোজোমে, একই পার্শ্বে আছে না? যখন একই জায়গায় থাকবে, সব জিনিসপত্র একই জায়গায় হবে, এই জিনিসটাকে আমরা বলি কি? হোমোজাইগাস। কি বলবো? হোমোজাইগাস। হোমো শব্দের অর্থ হচ্ছে সেম। বুঝতে পারছো? এখন তুমি চিন্তা করো, এটার সাথে এটা কি একই জায়গার মধ্যে আছে? একই জায়গা বা ভিন্ন জায়গা হলে তখন আমরা ইউজ করব কি? হেটারোজাইগাস। একই জায়গায় থাকলে আমরা কি? একই জায়গায় থাকলে আমরা কি? হোমোজাইগাস নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? এই দুটো কি? হোমোজাইগাস সিস্টার ক্রোমাটিড। এই দুটো যদি আমি বলি তাহলে কি? এগুলো কি হবে? হোমোজাইগাস, সরি, হেটারোজাইগাস নন সিস্টার ক্রোমাটিড। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের হেটারোজাইগাস হোমোজাইগাস। এগুলো আরো সামনে আসবে, এত প্রেসার দেওয়ার দরকার নেই, হালকা করে বুঝাও কি হোমোজাইগাস। যদি একই স্থানে অবস্থান করে, স্থানে অবস্থান করে, ঠিক আছে? আর যদি হেটারোজাইগাস হয়, হেটারোজাইগাস, কোনো কিছু না বুঝলে আবার বলবা, আলাদা জায়গায় অবস্থান করে, ঠিক আছে? এখন আসো, ধরো যে কিছুক্ষণ আগে তোমাদের একটা কথা বললাম যে ভাই এই যে আমার ক্রোমোজোমগুলো আছে, ডিএনএ কার ভিতর থাকে? ক্রোমোজোম। এই যে এইগুলোর মধ্যে ডিএনএ আছে না? আচ্ছা, এগুলোর মধ্যে ডিএনএ। এখন তুমি জানো এই ডিএনএ এর এইখান থেকে এইদিকে একটু তাকাও, এদিকে তাকাও। এই ডিএনএ এর ধরো এই একটা থেকে এই একটা পর্যন্ত একটা জায়গা ডিএনএ এর অংশ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্রোমোজোমের মধ্যে ডিএনএ। এই ডিএনএ আবার এই থেকে এই জায়গার মধ্যে একটা বৈশিষ্ট্য ধারণ করতেছে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে একটা বৈশিষ্ট্য ধারণ করতেছে। তো ক্রোমোজোমের যে অংশের মধ্যে আমার বৈশিষ্ট্য ধারণকারী কোনো অংশ থাকে ডিএনএ, এই জিনিসটাকে আমরা বলি কি? জিন। ঠিক আছে? জিনটা ক্রোমোজোমের যে অংশ বরাবর থাকে এটাকে বলা হয় লোকাস। বুঝতে পারছো? ক্রোমোজোমের যে অংশে আমার জিন থাকে প্রত্যেকটা জায়গায়, এই জায়গাটা বলি আমরা কি? লোকাস। লোকাসের ভিতর কি থাকে? জিন থাকে। আর পুরো জিনিসটা যদি আমি আবার রিক্যাপ করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্রোমোজোম। এই ক্রোমোজোমের থেকে দুইটা ক্রোমাটিড পাবো যাদের উৎপত্তি স্থল হচ্ছে একই জায়গায়, সেজন্য এরা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। এদেরকে আমরা বলছি কি? সিস্টার ক্রোমাটিড। এরা একই অবস্থায় আছে, তাহলে এদেরকে কি বলবো আমরা? সিস্টার ক্রোমাটিড। হোমোজাইগাস সিস্টার ক্রোমাটিড। এখন তুমি চিন্তা করো, এটার সাথে এটা একই না? একই মেয়ের অংশ না? তাহলে এই দুটাকে আমি কি সিস্টার হোমোজাইগাস বলতে পারবো না? কি বলবো? হেটারোজাইগাস সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? এখন সিনারিও চেঞ্জ। অন্য একটা ক্রোমোজোম আছে, যেহেতু এদের উৎপত্তি স্থল একই জায়গায় না, সেজন্য এই দুটো হবে কি? নন সিস্টার ক্রোমাটিড। যেহেতু একই পার্শ্বে আছে সেজন্য কি হবে? হোমোজাইগাস নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? এখানে দেখো, কিন্তু এটার সাথে এটা দেখো, একে তো হচ্ছে কি একই জায়গা থেকে উৎপত্তি হয় না, অন্য অন্য জায়গায় আবার কি অবস্থান ভিন্ন, সেজন্য এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, হেটারোজাইগাস নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? এখন দেখো, আমরা জানি কি ক্রোমোজোমের এই বাহুগুলোর মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। ঠিক আছে? আমরা জানি ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণকারী জিন ধারণ করে। ডিএনএ অনেক লম্বা না, এগুলো সামনে আসবে, সামনে আর ডিটেইলসে বুঝবা। আবার তো খালি জিনিসটা মাথায় নাও যে একটা নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট কাজের জন্য কোডেড থাকে। আমরা নরমালি এই জিনের ভাষায় কোড বলি আর কি। বুঝছো? মানে কোড থাকে। ধরো যে আমরা প্রোগ্রামিং করি না, কোড করা মানে কি? এই ফাংশনের জন্য এই কোড। তো তোমার একটা বৈশিষ্ট্য ধারণ করার জন্য একটা কোড করা থাকে। তো আমরা যেই কোডটাকে বলতেছি এই বৈশিষ্ট্য ধারণ করে, তাকে আমরা বলতেছি জিন, মানে ওই বৈশিষ্ট্য ধারণকারী জিন। এখন এই জিনটা ক্রোমোজোমের যে অংশের মধ্যে থাকে তাকে বলা হয় লোকাস। বুঝতে পারছো? ঠিক আছে? এগুলা জিনিস আরো আসবে, এখন আপাতত বলতেছি আর কি। এখন এটা লিখি না, এটা আঁকিও না, আঁকার জন্য কোনটা আঁকবে আমি বলতেছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা জিনিসগুলো রিলেট করো। বুঝতে পারছো? রিলেট করো, তাহলে দেখবা যে কোনো কিছু এলোমেলো লাগবে না। প্রথম দিকে নতুন একটা জিনিস করলে অনেক কিছু আফসোস থাকবে, যখন আমরা আস্তে আস্তে আগাবো, জিনিসগুলোর অ্যাপ্লিকেশন আসবে, তখন দেখবা যে অনেক ভালো করে বুঝতেছো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তোমরা প্রোমেটাফেজ দশা পড়ছিলা? প্রোমেটাফেজ দশার একটা বৈশিষ্ট্য বলো তো, যেটার কারণে প্রোমেটাফেজ দশা হচ্ছে যে এরকম আসছে, বা মানে অন্যান্য বইয়ের বিশ্বে প্রোমেটাফেজ দশাটা পড়ানো হয় না। বুঝতে পারছো? এটা খুবই সংকীর্ণ, এটা মেটাফেজের মধ্যে ইনক্লুড করা থাকে, কিন্তু বাংলাদেশের বইগুলোতে প্রোমেটাফেজ একটা দশা আছে। প্রোমেটাফেজ মানে কি বলতো? ওই যে শব্দের আগে প্রযুক্ত হয়েছে, মানে কি? মেটাফেজের আদি অবস্থা।
ঠিক আছে? মেটাফেজ শব্দের অর্থ কি পড়েছিলাম বলো তো? কোনো একটা শব্দের আগে মেটা, মেটা মানে হচ্ছে কি মাঝখান বর্তী। ওই যে তোমাদের ফেসবুক দিয়ে উদাহরণ দিয়েছিলাম যে দেখো 22 সালে হঠাৎ করে ফেসবুক ওদের কোম্পানির নাম কি রাখলো? মেটা। কেন রাখছে? মেটাকে যদি তুমি অ্যাক্সেস করতে পারো, মেটা থেকে তুমি ফেসবুকে যেতে পারবা, হোয়াটসঅ্যাপে যেতে পারবা, ইনস্টাগ্রামে যেতে পারবা। মানে কি? মেটা হচ্ছে কি মিডল পয়েন্ট। বুঝতে পারছো? মেটাফেজ দোষে দেখো আমার ক্রোমোজোমগুলো কোথায় চলে যায়? মাঝখান বরাবর চলে যায়। বুঝতে পারছো? এই যে মাঝখানে আসে সেজন্য এটার নাম হচ্ছে কি মেটা। তো প্রি মেটাফেজ তোমার হচ্ছে কি প্রি মেটাফেজের মধ্যে কি হচ্ছে? মেটাফেজের আগের দশা। এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। কি বলতো? কি হয় এখানের মধ্যে? ক্রোমোজোমগুলো নাচছে না বা কম্পন হয় না, এটা পড়ছো না? ক্রোমোজোমের নৃত্য তোমাদের পড়ায় না এটা? আচ্ছা, এটা কি আসলে বুঝাইতেছি। এখন আমরা অ্যাকচুয়াল যেটা আমরা পরীক্ষার মধ্যে আসলে যেভাবে ক্রোমোজোমটা আঁকবো ওইটা আঁকি। এখানে জিনিসপত্র বুঝছো কিনা? ঠিক আছে? আরো ভালো করে বুঝবা, একটু সময় দাও। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটা ক্রোমোজোম আঁকবো, যেটা সব থেকে স্ট্যান্ডার্ড ক্রোমোজোম। আচ্ছা, ঠিক আছে? আমরা আঁকবো না, এখন না, আগে তুমি বুঝো তারপর। ঠিক আছে? আঁকলাম। এখন যে জিনিসটা আমি মানে ইনফরমেশন কিছু বললে সেটা লিখবা, আর যেটা আমি আঁকতে পারবো ওইটা আঁকবা। ঠিক আছে? বোঝার জন্য অনেক কিছু বলতে হয়। আর যদি তুমি মনে করো যে ভাই আমি পরে যাতে বুঝতে পারি লিখবো, সমস্যা নেই, তুমি লিখতে পারো। কিন্তু লেখা শেষ করা, বোঝানো শেষ করার পর টাইম দিলে তখন এই জন্য লিখতেছো শুনতেছো, এটা হচ্ছে কি দেখবা যে অনেক সময় অনেক কিছু তোমার স্কিপ হয়ে যাবে। এক মনোযোগ দিয়ে শুনবা, তোমার তাই কোনো তাড়া নেই কোনো। এখন তো তোমার কলেজ কিছু নেই। এই জিনিসগুলা এই অধ্যায়টা এত গুরুত্ব নিয়ে এত ডিটেলসে পড়ার অনেক রিজন আছে, পরে যা বুঝবা। বুঝছো? যখন সামনে পদ্মাগুলো পড়বা দেখি এটা তো বুঝতে পারতেছি, তার মানে এটা এভাবে হচ্ছে, এভাবে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো তোমাদের কোশ্চেন সায়েন্স চ্যাপ্টারটা, এটা ধরো যে পুরাটাই হচ্ছে কি আমাদের যে আমার পড়ালেখার প্রথম সাবজেক্ট একটা কোর্স আছে। বুঝতে পারছো? এটাকে বলা হয় তোমার নিউট্রিশন। একটা কোর্স আছে ছোট 3 ক্রেডিটের একটা কোর্স। কারণ তুমি এখানে ধরো যে তো সাবজেক্ট ওয়াইজ পড়তেছো না, আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ কোনো পড়া নেই। এখানে হচ্ছে কোর্স সিস্টেমের পড়া। মানে একটা কোর্সের হচ্ছে ক্রেডিট হচ্ছে 3, সবথেকে হাইস্ট ক্রেডিট। কারণ এই 3 এর সাথে তুমি যত পাবা 4, মানে তোমার জিপিএ হচ্ছে 4, সিজিপিএ হচ্ছে কি 4, এই 4 এর মধ্যে যত পাবো ওই কোর্সের সাথে গুণ দিয়ে তোমার হচ্ছে কি আসবে, টোটাল জিপিএ আসবে। এগুলা দিয়ে অনেক হিসাব আছে আর কি। মোট কয়টা কোর্স নিছেন এবার? এবার আমার কোর্স ক্রেডিট হচ্ছে কত, 22.5। না মানে কয়টা কোর্স একসাথে নেয় না? হ্যাঁ, তো 22.5 3 দিন করে ভাগ করো। এখন ল্যাবের কোর্স হচ্ছে দেয়। ঠিক আছে? হ্যাঁ, 7টা না, কত 13টা মনে হয়। সবগুলো 3 ক্রেডিট না, 3 ক্রেডিট গুলো হচ্ছে অনেক বড় কোর্স আর কি। ঠিক আছে? তো তুমি চিন্তা করো এই সেমিস্টারের মধ্যে তুমি 2 বছরে যা পড়বা তার থেকে বেশি পড়া লাগছে আমার কয় মাসে? 4 মাসে। বুঝতে পারতেছো? তো এখানের মধ্যে তোমার অনেক জিনিস হচ্ছে ডিটেলসে পড়তে হবে আর কি, অনেক বুঝে বুঝে পড়তে হবে। আমাদের এখানে যদি তুমি মুখস্থ করে পড়ালেখা করো তাহলে দেখবা যে তোমার কোনো কিছু শেষ হইতেছে না। ওই যে পরীক্ষা আটকাই যাবা, রিটেক দিতে হবে আবার। ঠিক আছে? জুনিয়রদের সাথে বসে পরীক্ষা দেওয়া লাগবে আবার। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আসো জিনিসগুলো তুমি তোমাদের, আমার উদ্দেশ্য হচ্ছে কি তোমরা জিনিসগুলো ভিতর থেকে বুঝো। তাহলে ধরো যে কোনো সময় যদি নাও করো, মাথার মধ্যে মেইন থিমটা থাকে যে হ্যাঁ এটা আমি তো এটা জিনিস মেকানিজম বুঝি, আমি লিখতে পারবো। ঠিক আছে? দেখো এখানের মধ্যে দুইটা, এখানের মধ্যে একটা গর্তের মতো অংশ দেখা যাচ্ছে না? ভালো করে দেখো তো, একটা গর্তের মতো দেখা যাচ্ছে না? এখানে দেখো এই যে ক্রোমোজোমটা এখানে আরেকটা জিনিসের সাথে যুক্ত। এই জিনিসটা আসলে মানে একবারে তো দেখানো যাচ্ছে না, সেজন্য দুইটা গোলদা দিছি। এটা আসলে কি নিউক্লিওলাস। কি নিউক্লিওলাস? এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে দেখো এই যে নিউক্লিওলাসের সাথে কোনো অনেক প্রান্তগুলো যুক্ত না? আমরা হচ্ছে কি বিভিন্ন টাইপের ক্রোমোজোম আছে, আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ডটাকে নিছি। সবাই কিন্তু কি এই পাশে যে ক্রোমোজোমটা আছে এটা কি নিউক্লিয়াসের সাথে যুক্ত না? সবথেকে স্ট্যান্ডার্ড যেটা সেটা আমরা নিছি। বুঝছো? সবই আমি বলতেছি, আস্তে আস্তে বুঝতে পারবা। আচ্ছা, এরপর দেখো এটা হচ্ছে কি এভাবে কানেক্টেড আমার নিউক্লিওলাসের সাথে, এভাবে কানেক্টেড। বুঝছো? এইভাবে কানেক্টেড। আচ্ছা, এখন আসো পুরো জিনিসটা আমরা ব্যাখ্যা করি। ডিএনএ গুলো দিয়ে ফেলো ক্রোমোজোমের মধ্যে। আচ্ছা, সন্ধ্যাবেলা তোমাদের জন্য প্রাইভেট আছে? নাই। আজকে সন্ধ্যাবেলা তাহলে আসো, নাকি বেশি প্রেশার হয়ে যাবে? কেন? অসুস্থ তুমি? আচ্ছা, কি হয়েছে, জ্বর নাকি সর্দি? আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। কালকে তাহলে ঠান্ডাই ছিল। হ্যাঁ, ওইটা উপরে আনলাম হচ্ছে কি যাতে টাইম নিয়ে পড়ে। ওখানে তো 7টা বাজে অন্য জায়গায় প্রাইভেট থাকে তো আমার জন্য আর কি। আচ্ছা, এখন দেখো সেজন্য আস্তে আস্তে বলেছি যাতে ধীরে ধীরে তুমি বুঝতে পারো। এখন আসো এখানের মধ্যে একটা অংশ আছে, বুঝতে পারছো? এরকম একটা অংশ আছে, এটা হচ্ছে নরমালি দেখা যায় না।
এর উপর দিয়ে আরেকটা জিনিস আছে, এগুলো তো সচরাচর তোমার বললাম না, তোমাদের যখন 9 10 এ পড়ছো তোমাদের ইম্প্রোভাইজ করে পড়াইছে সবকিছু, সবকিছু তোমাকে দেখাই নাই, কিছু না দেখালে তোমার এটার জন্য তোমার জন্য রিলেভেন্ট ছিল না। আচ্ছা, এরপর আসো এখন আমরা জিনিসগুলোকে কি করি, চিহ্নিতকরণ করি। এই দুইটা জিনিস আছে, এগুলাকে আমরা কি বললাম, ক্রোমোজোমের কি বাহু। ঠিক আছে, তুমি এখন আরো ভালো করে জানো এগুলা কি বলবো, আমরা সিস্টার ক্রোমাটিড বলতে পারবো। ঠিক আছে, তো এখানে এত ডিটেইলসে লিখতে চাইলে লিখতে পারো, কিন্তু আমরা এখানে লিখবো কি, ক্রোমোজোমের বাহু লিখবো, ক্রোমোজোমের বাহু, ক্রোমোজোমের বাহু। এখন দেখো এইখানের মধ্যে একটা কার্ভ আছে না, গর্তের মতো, এই যে গর্তটা, এই সাদা অংশ না, কিন্তু এই গর্তটাকে আমরা বলতেছি কি, এই গর্তটাকে আমরা বলতেছি তোমার মুখ্য কুঞ্চন। কুঞ্চন মানে হচ্ছে ভাঁজ, মুখ্য কুঞ্চন বা ভাঁজ, মুখ্য কুঞ্চন বা হচ্ছে কি ভাঁজ। ঠিক আছে, আচ্ছা মুখ্য মানে কি প্রধান। ঠিক আছে, এখানে দেখো এখানে একটা ভাঁজ আছে না, এই ভাঁজটাকে বলবো আমরা কি, গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি ভাঁজ। এটাকে আমরা বলবো কি, গৌণ কুঞ্চন বা গৌণ ভাঁজ। ঠিক আছে, গেল। এখন দেখো ভিতরে কি আছে, ভিতরের অংশটাকে কি বলবো আমরা, ডিএনএ। ডিএনএ, আচ্ছা ডিএনএ গেল। এই ভিতরে সাদা যে অংশটা দেখতেছো, সাদা অংশটা ভালো করে খেয়াল করো, সাদা অংশটা, সাদা অংশটা হচ্ছে নাম, সাদা অংশটার নাম হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর। ঠিক আছে, কাইনেটোকোর কি করে, এই যে তোমার ভিতরের যে অংশটা আছে এটাকে কি বলবো আমরা, সেন্ট্রোমিয়ার। কালকে বুঝেছি না যে সেন্ট্রোমিয়ার আলাদা জিনিস আর সেন্ট্রিওল আলাদা জিনিস। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার কার মধ্যে থাকে, আমার ক্রোমোজোমের মধ্যে থাকে, আর সেন্ট্রিওল কোথায় থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গনে। ঠিক আছে, আচ্ছা তো এই সেন্ট্রোমিয়ারকে একটা কি স্টেবিলিটি প্রদান করে কি, এই সাদা অংশটা বা যেটা আমরা বলতেছি কাইনেটোকোর। লেখো সেন্ট্রোমিয়ারটা, লেখো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এখন আসো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এই জায়গার মধ্যে, এটা একটু লিখি। এই যে জায়গার মধ্যে যুক্ত হয়েছে দেখছো, মানে এই অংশটা যে জায়গার মধ্যে আমার নিউক্লিওলাসকে স্পর্শ করছে, এই যুক্ত স্থানকে বলা হয় স্যাটেলাইট অথবা স্যাট। স্যাটেলাইট, স্যাটেলাইট বা হচ্ছে কি এসএটি, স্যাট। কার সাথে যুক্ত হয়েছে, আমার নিউক্লিওলাসের সাথে যুক্ত হয়েছে। লেখো নিউক্লিওলাস, নিউক্লিওলাস। ঠিক আছে, এখন এখানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কি, এই যে জিনিসটা সবুজ অংশটা, এটাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার। ঠিক আছে, ট্র্যাকশন ফাইবার। এখন এটাকে কেন ট্র্যাকশন ফাইবার বলা হয়, তুমি খেয়াল করো, যখন আমার স্পিন্ডল তন্তুগুলো গঠন হয়, ঠিক আছে, এখানে আঁকি, স্পিন্ডল তন্তুগুলো গঠন হচ্ছে, ঠিক আছে, আরো কয়েকটা দিই। এখন এই স্পিন্ডল তন্তুর মধ্যে আমার ক্রোমোজোমগুলো আছে না, ক্রোমোজোমগুলো এরকম করে আছে না, ক্রোমোজোমগুলো আছে এইভাবে বিভিন্ন দিকে। এখন হচ্ছে কি সুন্দর করে গুছায় নেয় প্রিমেটাফেজ দশায়। ঠিক আছে, প্রোমেটাফেজ দশার মধ্যে তোমার এই ট্র্যাকশন ফাইবারগুলোর কারণে এই যে তোমার এগুলা কালকে কি বলছেন, এগুলো হচ্ছে কি আমার সেন্ট্রিওলের যে নালীগুলো আছে বা টিউবিল আছে, তন্তুগুলো আছে, এটার সাথে যুক্ত থাকে, কি দিয়ে যুক্ত থাকে, ট্র্যাকশন ফাইবার দিয়ে যুক্ত থাকে। এখন তুমি চিন্তা করো, একটা লোহা গাড়ি দিছো, ঠিক আছে, এই লোহাকে কি দেওয়ালের মধ্যে নড়াইতে পারবা? এখন ও তাহলে কাঁপতেছে কিভাবে, বলো না ক্রোমোজোম নিত্য, মানে ক্রোমোজোম লাফায় কিভাবে লাফায়, তুমি যদি এখানে একটা পেরাক মারো, পেরাক দিয়ে কি দেওয়ালের মধ্যে এরকম ঘুরাতে পারবা, নড়াচড়া করতে পারবা? তাহলে আমার এই ট্র্যাকশন ফাইবারটা আসলে কি রকম জিনিস, এ হচ্ছে কি এই
তন্তুর সাথে যুক্ত আছে ঠিকই, কিন্তু কি নড়াচড়া করার সুযোগ দিতেছে এরকম করে, বুঝতে পারছো? নড়াচড়া করে। এটা ধরো যে আমার ট্রাকশন ফাইবারটা, মানে এটা হচ্ছে টিউবিল যেটার সাথে ক্রোমোজোম যুক্ত আছে কি দিয়ে, ট্রাকশন ফাইবার দিয়ে, এবং কি যখন ক্রোমোজোম নিতে হচ্ছে তখন কি এভাবে ওঠানামা করতে পারতেছে, এটাকে আমরা বলতেছি কম্পাউন্ড, বুঝতে পারছো? এটা যদি আমরা একটু দেখি, ভিজুয়ালি দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরকম টাইটেল, হুম, এরকম টাইটেল। হ্যাঁ দেখো এর মধ্যে ভালো করে বুঝা যায়। এই যে সেন্ট্রিওল, এখানে কি হচ্ছে দেখছো? দুই পাশে কি গেল? আমার সেন্ট্রিওল গুলো গেল। সেন্ট্রিওল গুলো কি করছে খেয়াল করছো? সেন্ট্রিওল গুলো এভাবে দুই পাশে দুইটা বলছি না, দুইটা খন্ড থাকে, 9টা ইয়াসা ওদের দুই প্রান্তে গেল, চলে যাওয়ার পর আস্তে আস্তে কি করতেছে, ভিতর থেকে যে ওদের পাইপগুলো আছে পাইপগুলোকে বের করে দিল। পাইপগুলোকে জায়গা পর্যন্ত নিয়ে যাচ্ছে কি ওই যে সিলিয়া ফ্লাজেলা। পুরো জিনিসটা আবার দেখো তাহলে বুঝতে পারবা। এই জিনিসগুলো বুঝতে দেখলে অনেক ফ্যাসিনেট লাগবে। মুখস্থ আর কত করবা? দেখো এই যে আমার কোষের সেন্ট্রিওলের ভিতর থেকে দুইটা অংশ বের হয়ে আসতেছে। দুইটা বলছি না, দুইটা অংশ থাকে সেন্ট্রিওলের। দেখো দুই পাশে চলে গেল কোষের, ওই যে অনেকগুলো নালী। এই নালীগুলো দিয়ে কি করলো? এই যে তোমার ভিতরে ক্রোমোজোম থাকাগুলো, ক্রোমোজোমগুলো এই নালীগুলোর সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে? যুক্ত হওয়ার পর ওই ট্রাকশন ফাইবার দিয়ে যুক্ত হচ্ছে দেখে তোমার এই যে নড়াচড়া করতে পারে, ওঠানামা করতে পারে, ঠিক আছে? এরপর মাঝখানে তোমার হচ্ছে কি বিভাজন হয়ে গেল, বুঝতে পারছো পুরো মেকানিজমটা? জিনিসপত্র মুখস্থ করে তুমি সর্বোচ্চ কয়দিন মনে রাখতে পারবে? অ্যাকচুয়াল জিনিস যদি তোমার মাথায় থাকে যে এইভাবে জিনিসগুলো হইতেছে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, তোমার বইয়ের মধ্যে লিখছে কি, কালকে আমরা পড়লাম হাসলাম, ঠিক আছে? যে বলছে কি যে সিলিয়া ফ্লাজেলা যুক্তকারী কোষে সিলিয়া ফ্লাজেলা যুক্ত করে। এখন আমি কি বুঝলাম এটা দিয়ে, বলো তো? অ্যাকচুয়াল তো ব্যাখ্যা দিতে হবে যে আমার সেন্ট্রিওলগুলো গেল এইভাবে বিভক্ত হয়ে গেল নালীগুলো দিয়ে, ঠিক আছে? ক্রোমোজোমগুলোকে ধরলো। এখন এই যে নড়াচড়াটা তুমি দেখতে পারলা ক্রোমোজোমের, এটা হচ্ছে কি তোমার একটা অ্যাকশন ফাইবারের কারণে হচ্ছে। নরমাল কোনো আঠা না, এটা যুক্ত করে আবার কি নড়াচড়া করতে সাহায্য করে, বুঝতে পারছো? এখন আসো, এই হচ্ছে তুমি তোমার যদি ক্রোমোজোমের চিত্র আছে, তুমি এই চিত্রটা আগে দিবা। এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, বুঝতে পারছো? যেটা হচ্ছে কি অনেক বইয়ের মধ্যে দেয়, অনেক বইয়ের মধ্যে দেয় না, সেটাকে বলা হয় ক্রোমোমিয়ার। তুমি চিন্তা করো, ক্রোম শব্দের অর্থ আমরা কি করছি? শাড়ি। ক্রোম শব্দের অর্থ কি করছি? রং, ঠিক আছে? ক্রোমোমিয়ার বলতে কি মাঝে মধ্যে কি এই ক্রোমোজোমের মধ্যে রং সৃষ্টি হয়। এটা ভালো করে বোঝা যাবে কোন জায়গার মধ্যে জানো? যখন আমরা মিওসিস করব, মিওসিসের মধ্যে ক্রোমোমিয়ারটা অনেক ভালো করে বোঝা যায়। মানে রং আসে হঠাৎ করে, তোমার যখন বিভাজন হয় তখন চতুর্দিকে কি রং ছড়াই যায় একটা, বুঝতে পারছো? এটা এখানের মধ্যে আছে কিন্তু এখানে দেখাইলাম না। এখন এই যে ক্রোমোজোমটা দেখতেছো, এটা হচ্ছে স্পেশাল টাইপের ক্রোমোজোম। কেন? এটা হচ্ছে কার সাথে যুক্ত? নিউক্লিয়াসের সাথে যুক্ত। এরপরে যে ক্রোমোজোমগুলো আছে তার এই অংশটা থাকবে? থাকবে না, শুধুমাত্র উপরের অংশটা থাকবে। বুঝছো? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আসো, এখন আমরা পড়বো কি ভিতরে ক্রোমোজোমও পড়া শেষ। এখন আমরা কোথায় ঢুকবো? ডিএনএ এর ভিতরে, ঠিক আছে? এখন আসো ডিএনএ নিয়ে আমরা একটু পড়ালেখা করি। আচ্ছা, ডিএনএ আর আরএনএ এটা তো আগে থেকে করছো, কালকে একটু করে বলছিলাম। ডিএনএ এবং কি আরএনএ, বলো ডিএনএ এবং আরএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। সবই তো মুখস্থ করছো, বুঝো তো নাই? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো জিনিসগুলো দেখো, তোমাকে যে বলবে যে বায়োলজি ভাই মুখস্থ করা লাগে না, বুঝলে হয়, এটা ফাও কথা। বুঝতেও হবে, মুখস্থ করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? এগুলো তোমাকে শুধুমাত্র একটু মানে বুঝোই তো, কালকে তো বলছিলাম যে ব্যবসায়িক মনোভাবের অনেক মানুষ আছে। তোমাকে সবকিছু যদি তোমাকে আমি জানাই দেই, মাস্টার কখনো তার স্টুডেন্টকে সবকিছু জানাই দিবে? তাহলে ও মাস্টার থাকলো আর তো ওইরকম আর কি। কিন্তু জিনিস হইতেছে, আমি তো এখানে প্রফেশনাল মাস্টার না, আমি হচ্ছে যে ফাও খাটতেছি, মানে পার্ট টাইম, ঠিক আছে? আমি আমার দেশে থাকার কোনো ইচ্ছা নাই। আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি আমার বিএসসি করে আসতে করে টান মারবো বাইরে, বুঝতে পারছো? কিন্তু যারা এটাকে প্রফেশন বানাইতেছে, ঠিক আছে, তাদের তো ধরো যেটা ব্যবসা, এখন তুমি শিখলা কি না শিখলা, তাদের মানসিক ধরন পড়ানোর আর আমার মানসিক ধরন পড়ানোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? এটা আমার লিস্ট একটা জিনিস, যদি আমি না পড়া আমার কোনো কিছু হবে বলো তো? কিন্তু আমি যে জিনিসটা যখন পড়াইতেছি, আমি অ্যাকচুয়ালি যেভাবে জানি তোমাকে আমি সেভাবে জানার চেষ্টা করতেছি, ঠিক আছে? ডিফারেন্সটা বুঝবা। এখন ধরো যে আমি চাইলে বাসায় যে পড়াইতে পারতাম, এখন কত পড়াইতে একটা খুব জোর করে একদম আসি, ধরো যে এখানের মধ্যে বসে থাকে আন্টি যে পড়াইতে, আমি কি করবো? আমি ভার্সিটি থেকে আসি 6টা বাজে, আমি চাইলে তো আর পড়াইতে পারবো না। এই কোচিং এ পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আমি কম টাইমে 1 ঘন্টার মধ্যে ধরো যে অনেকজনকে পড়াইতে পারবো যারা আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন যখন তুমি ভার্সিটি উঠবা, তখন তোমার বাসা থেকে টাকা নিতে একটু খারাপ লাগবে তোমার খরচের জন্য। নিজে যদি কামাই করতে পারো সমস্যা নেই, তো পড়ালেখা তো করছো, কিছু না কিছু হইলো। আচ্ছা, এখন দেখো
কিন্তু সমস্যা হচ্ছে কি, তোমাকে যে আমি এত ডিপে পড়াইতেছি, ঠিক আছে, আমরা যখন ইন্টারে ছিলাম তখন এইভাবে কেউ পড়ায় না। বাস্তব কথা একদম, তুমি দেখিও অনলাইনে যা কিছু দেখি, হ্যাঁ এইভাবে আমি পড়ি না আসলে। বাস্তব এইভাবে এরকম ফ্যাসিলিটি ছিলই না। আমি অনেক বিশ্বাস করো, তোমার মতো অনেক কিছু আমি এমনি মুখস্থ করছি, বুঝি নাই কিছু যে এই যে জিনিসটা বলতেছে, এই জিনিসটা কিভাবে কাজ করতেছে না করতেছে, ঠিক আছে, একদম বাস্তব কথা বললাম। কিন্তু পরবর্তী যখন পড়াইতে আসছি আমি, তখন জিনিসগুলো আমি আমার নিজে পড়তেছি, ওইদিকে আরো ডিটেলসে জিনিসপত্র পড়তেছি, তখন আমার মাথার মধ্যে ক্লিক করে যে এই জিনিসটা আরো সহজভাবে উপস্থাপন করা যাইতে পারে, ঠিক আছে। সবসময় সাকসেসফুল হবো, সবসময় হবো না, এটা হচ্ছে যে তোমার হচ্ছে টপিকের উপর নির্ভর করতেছে, সবসময় আমি সাকসেসফুল হবো না। আচ্ছা, যতটুকু পারি আর কি। এখন দেখো, ডিএনএ আর আরএনএ একটা টাইপের সুগার দিয়ে গঠিত, এটাকে বলা হয় কি, পেন্টোজ সুগার, ঠিক আছে। আমি বলি পেন্টোজ সুগার মানে হচ্ছে কি 5 কার্বন বিশিষ্ট সুগার, ঠিক আছে। প্রথম থেকে বলো তো, প্রথমের নাম কি বলো? এক কার্বনের নাম, এক কার্বনকে তুমি কি বলো? মনো। মিথেন না, মিথেন তো ইয়ার নাম, যোগ্য না। এরপরে কি হচ্ছে ডাইকার্বন, এরপর ট্রাই, এরপর কি টেট্রা, এরপর কি পেন্টা, এরপর কি হেক্সা, হেপ্টা, তারপর কি অক্টা। অক্টা হচ্ছে 8, নন হচ্ছে কি 9, হ্যাঁ, তারপরে হচ্ছে ডেকেল মানে কি হচ্ছে 10টা, ঠিক আছে। এখন এরকম আমরা অনেক ধরনের শর্করা দেখবো। শর্করা আমরা পড়ি না, আমরা মনে এক টাইপের শর্করা আছে, অনেক শর্করা আছে, পলিস্যাকারাইড আছে, মনোস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড আছে, অনেক কিছু পড়বো। আমাদের 3 নাম্বার চ্যাপ্টার আছে বোটানির, ঠিক আছে। ওটা আমি সবার লাস্টে পড়াই, কি জন্য ওটা অনেক ঝামেলা, বুঝতে পারছো, সিকিউ এর জন্য আসে না, কিন্তু পুরো অধ্যায় হচ্ছে এমসিকিউ বেসড। তো ওইখানে শুরুতে পড়ালে পোলাপানের মাথা খারাপ হয়ে যায় যে কি এখানে মধ্যে শর্করা আলাদা করে পড়া লাগতেছে, অ্যামিনো অ্যাসিড কিভাবে প্রোটিন তৈরি করতেছে এটা দেখা লাগতেছে, এরপরে তোমার স্নেহ একবার বুঝলে অনেক মজা লাগবে, কিন্তু টার্মগুলো অনেক কঠিন, নামগুলো অনেক কঠিন আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো ডিএনএ যেটা আর আরএনএ যেটা একটা জিনিস দিয়ে তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি কি পেন্টোজ সুগার, ঠিক আছে। ধরো যে তোমরা তোমাদের রেজাল্ট দেওয়ার পরে কলেজে ভর্তি হবা, ধরো যে তোমরা দুজন বিএন কলেজে ভর্তি হবা, সাপোজ তোমার নাম কি বিএন কলেজ, তোমরা দুইজনের নাম কি 5 কার্বন বিশিষ্ট শর্করা, গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই কি 6 কার্বন বিশিষ্টই শর্করা, দুইজনের নাম আলাদা না, ও গঠনগত দিক দিয়ে ওরা সব কয় কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, কিন্তু নাম কিন্তু আলাদা আছে। তো এখানে যে পেন্টোজ সুগার আমরা বলতেছি 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট, ঠিক আছে। এই 5 কার্বন বিশিষ্ট শর্করার যে নাম, এটাকে আমরা বলতেছি কি রাইবোজ, নাম কি রাইবোজ, বা এটাকে আমরা কি বলতেছি রাইবোজ সুগার বা চিনি, ঠিক আছে। এখন রাইবোজ সুগার বা চিনি তুমি যদি স্ট্রাকচারালি দেখতে চাও, আসো আমরা রাইবোজ সুগারটা আঁকাই। এজন্য এই বইয়ে এই জিনিস মানে বোর্ডে এই জিনিসটা পড়তে খুব মজা লাগে ভাই, খাতার মধ্যে পড়তে খবর হয়ে যায়, বারবার চিত্র আঁকা লাগে। আচ্ছা, আমাকে বলো এখানের মধ্যে কার্বন কয়টা আছে দেখি, বলো কয়টা কার্বন আছে? কোনটা বলো? উপরেরটা বাদে সব। এটা হচ্ছে কি অক্সিজেন, বুঝছো? এখানে একটা, এখানে সবসময় এখান থেকে হিসাব করবো, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে কি আমার রাইবোজ সুগারটা, ঠিক আছে। এখন গেল জিনিসপত্র দাও, এখানে কি থাকবে? কার্বন অবশ্যই কয়টা হাত থাকবে? 4। একটা হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত আছে আর একটা অপর কার্বনের সাথে যুক্ত আছে, বাকি হাত থাকা কয়টা? 2টা। তো একটার সাথে যুক্ত হবে কি আমার হাইড্রোজেন, আর একটার সাথে যুক্ত হবে কি হাইড্রোক্সিল। এখানেও সেম, কয়টা হাত থাকা? 2টা। তো এক পাশে কি হাইড্রোক্সিল যুক্ত হবে, এক পাশে হাইড্রোজেন যুক্ত হবে। এখানে কয়টা থাকা? 2টা। এক পাশে হাইড্রোক্সিল, এক পাশে হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে। এখানে কয়টা হাত থাকা? একটা। এখানে কি যুক্ত হবে? একটা হাইড্রোজেন। এখানে কয়টা হাত থাকা? 3টা। তো দাও। এটা না একটা সাথে লেগে যাবে। এটা না অন্য পেন্টোজ সুগারের সাথে লেগে যায় না? হ্যাঁ, লেগে যাবে। তখন কি 3টা হাত ফাঁকা থাকবে? না, কেন থাকবে? আমি তো এখন সুগারের গঠনটা বলতেছি। এখানে দেখো হাইড্রোজেন জিনিসগুলো হচ্ছে টেম্পোরারি, বুঝতে পারছো? হাত যাতে ফাঁকা না থাকে সেজন্য হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যায় আর কি। যখন বন্ড গঠন করবে না তখন হাইড্রোজেন একটা মুক্ত হয়ে যাবে বন্ড গঠন করার জন্য, বুঝতে পারছো? দেখাবো সামনে। এখন ধরো যেটা আমি সিঙ্গেলি একটা জিনিস নিছি, একটা নিউক্লিওটাইডের গঠন দেখাইতেছি, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আমি কি করছি, এখান থেকে একটা হাইড্রোজেন মানে যে ফাঁকা না রাখার জন্য এখানে কি হাইড্রোজেন রাখছি আর কি, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা কপি করি চলো। কপি করলাম।
দুইটা থেকে দুইটা জিনিস আসবে আমার। আসো সবার প্রথমে এটাকে আমরা বলতেছি কি, এই জিনিসটাকে আমরা বলি রাইবোজ সুগার। রাইবোজ সুগার, রাইবোজ সুগার ইউজ হয় কিসের জন্য? রাইবো নিউক্লিক অ্যাসিডের জন্য বা আরএনএ। এই সুগারের গঠন দিয়ে তৈরি হয় কি আরএনএ, বা যদি লিখি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এখন ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্যটা কি? গঠন, স্ট্রাকচার সবকিছু ঠিক আছে, কিন্তু আমি বলতেছি কি নামের মধ্যে কি বললাম বলো তো? ডিঅক্সিরাইবো। ঠিক আছে, ডি কোন একটা শব্দের আগে যদি থাকে তাহলে আমি বুঝবো কি এক বাদ দিতে বলতেছে, মানে কি কোন একটা শব্দের আগে ডি আছে, ডি তোমার সাফিক্স হিসেবে ডি আছে, সরি প্রিফিক্স হিসেবে ডি আছে, তো ডি আসলে বোঝাচ্ছে কি বাদ দেয়া। ঠিক আছে, বাদ দেয়া। এখন বলছে কি ডিঅক্সিরাইবো, কি বাদ দিতে বলছে? অক্সিজেন বাদ দিতে বলছে। ঠিক আছে না, অক্সিজেন বাদ দিতে বলছে। এখন আমি কত নাম্বার কার্বন থেকে বাদ দিব অক্সিজেনটা? 2 নাম্বার কার্বন থেকে বাদ দিব। এখন কি হলো দেখো, এই দুটো স্ট্রাকচারের মধ্যে একটা পার্থক্য হয়েছে না? এখানের মধ্যে কি পার্থক্য হইলো? এই রাইবোজ সুগারে 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন বাদ চলে গেছে, সেজন্য আমি নাম দিয়েছি কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই সুগার দিয়ে তৈরি হবে কি ডিঅক্সিরাইবো রাইবোজ সুগার, যেটা দিয়ে কি তৈরি হয় আমার ডিএনএ। ঠিক আছে, বা যেটাকে আমরা বলি কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, পরবর্তীতে যাই। ডিঅক্সিরাইবো আমরা প্রথমে ডিএনএ করতেছি, তো ডিএনএ এর মধ্যে কিছু জিনিস আমরা একটু দেখি। কপি করা যায় না কি হ্যাঁ যাই, তো আগে বলছি কি এখন দেখো সবকিছু ঠিক আছে, এই জিনিসটাকে যদি আমি একটু বড় করি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন এই 5 নাম্বার কার্বন যেটা আছে, এটা অপর একটা কার্বনের সাথে কি, অপর একটা কার্বনের কত প্রাইমের সাথে যুক্ত, এটা মনে আছে তোমাদের? মনে আছে? এই যে একটা নিউক্লিওটাইড আমার আছে, এই নিউক্লিওটাইডটা একটার সাথে একটা যুক্ত হবে না? কিভাবে যুক্ত হবে বলো? এটার 5 প্রান্তের সাথে এটা কত প্রান্ত যুক্ত হবে? এই প্রান্তের সাথে এখানে একটা হাইড্রোজেন যদি আমি বাদ দেই, এখানে একটা হাইড্রোজেন যদি বাদ দেই, তাহলে পরস্পর যুক্ত হয়ে যাবে না? ওইটাই, হাইড্রোজেনটা আসে শুধুমাত্র কিসের জন্য? খাতগুলো পূরণ করার জন্য। তোমার কোষের মধ্যে অসংখ্য হাইড্রোজেন আছে, ঠিক আছে? ওরা হচ্ছে কি যেখানে দরকার ওখানে যা যুক্ত হয়ে যাবে। এখন কি হচ্ছে দেখো, এরা এখানে আসতেছে, আসে একটা জায়গা তৈরি করে ফেলছে। এখন এটাও দাও, এটাও দাও, এর সাথে দিয়ে দাও, এটা আসতেছে এখানের মধ্যে আরো একটা জিনিস গঠন করে ফেলতেছে। কালার দিয়ে দাও, ঠিক আছে? এখন এই জিনিসটাকে পুরোটাকে যদি আমরা উল্টা করি, পুরো জিনিসটাকে যদি আমরা উল্টা করি তাহলে কি পাবো? পুরো জিনিসটাকে যদি উল্টা করি তাহলে কি পাবো? ডিএনএ এর দুইটা প্রান্ত, হ্যাঁ, ডিএনএ এর দুইটা প্রান্ত।
এখন দেখো এখানেও সেম, আমাকে বলো এটা কয় নাম্বার কার্বন ছিল? তার মানে এটা অগ্রসর হচ্ছে কি 3 প্রাইম থেকে, এটা কত নাম্বার কার্বন? 5 তো কত দিকে গেছে? 5 এর দিকে গেছে। এটা কত? এটা কত? তার মানে কি বিপরীত হেলিক্সে যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে আমরা পেন্টোজ সুগার পাইছি, সাদা সাদা কতগুলো ডট পাইছি, ঠিক আছে? সাদা ডটগুলো কি এই জায়গার মধ্যে ওরা কিসের সাথে যুক্ত হবে? ফসফেটের সাথে যুক্ত হবে, ফসফেট। বুঝতে পারছো? ইনঅর্গানিক ফসফেট। এটার ক্ষেত্রে কি ফসফেট। এখন তোমাকে আমি বলছিলাম যে কি কি জিনিস দিয়ে তৈরি হয় আমার ডিএনএ। আমার ডিএনএ তৈরি হওয়ার জন্য তিনটা মলিকিউল লাগে। একটা হচ্ছে কি পেন্টোজ সুগার লাগবে, পেন্টোজ সুগার লাগবে, যেটা অবশ্যই কি হইতে হবে? ডিঅক্সি হইতে হবে, ডিঅক্সি হইতে হবে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি নাইট্রোজেন বেস লাগবে, আর লাস্টে কি ইনঅর্গানিক ফসফেট লাগবে, আইপি বা অজৈব ফসফেট। ঠিক, কয়টা জিনিস দেওয়া হয়েছে এখানের মধ্যে? আর বাকি আছে কি একটা, কি সেটা? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস। চলো আমরা দেই। তো এখানে সি দিলাম, এখানে এ দিলাম, এখানে জি দিলাম। এখানে কি সি এর বিপরীতে কি হবে বলো? জি। জি এর বিপরীতে কি হবে? টি। টি। এটার বিপরীতে কত বলো? সি। বন্ধন কয়টা হবে? 3। 3। কি বন্ধন এগুলো? হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ড। এটার মধ্যে কয়টা হবে? 2টা। 3টা। এখন আমাদের যে এই নাইট্রোজেন বেস আছে এটা কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। টাইপ এটা হচ্ছে কি পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কি কি আসবে? এ আর জি। পিউরিন, পাইরিমিডিন, পাইরিমিডিন। ঠিক আছে? পিউরিনের মধ্যে কি কি আসবে বলতো? এ জি। অ্যাডিনিন আসবে, অ্যাডিনিন, গুয়ানিন। ঠিক আছে? আর এখানে কি আসবে বলো তো? হাইড্রোজেন। থায়ামিন, থায়ামিন, সাইটোসিন। আর এটা কি আসবে? ইউরাসিল, ইউরাসিল, ইউরাসিল। ঠিক আছে? আচ্ছা, তো এখানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা অধিকাংশ ভুল করবে সেটা হচ্ছে কি দুইটা শব্দ। যখন আমার শুধুমাত্র এই পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস নিয়ে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস নিয়ে আমি আলোচনা করব, এই গঠনটাকে বলা হবে নিউক্লিওসাইড। কি? নিউক্লিওসাইড। ঠিক আছে? কি বলবো? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। বুঝতে পারছো? আর যখন এই ফসফেট, পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস তিনটা অংশ নিব, এটাকে আমরা বলবো কি? নিউক্লিওটাইড। বুঝতে পারছো? এটাকে আমরা বলবো কি? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। ঠিক আছে? এখন তোমাকে আমি বলি একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড না সম্পূর্ণ? এটা একটা নিউক্লিওটাইড না? এটা একটা নিউক্লিওটাইড না? তিনটা অংশই আছে। তো এই নিউক্লিওটাইডগুলো একটা থেকে একটা দূরত্ব কত জানো? 3.4। 3.4 কি? অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম শব্দের অর্থ কি? 10 টু দি পাওয়ার 10। এর থেকে যদি তুমি ইয়ে করো, একটু বাড়াও, তাহলে কি হবে? তোমাকে যদি ন্যানোমিটারে প্রকাশ করতে বলে কিভাবে করবা? 10 টু দি পাওয়ার 9। 10 টু দি পাওয়ার কত? 9 10 টু দি পাওয়ার 9 হওয়ার জন্য শুধু কি 3.49 10 টু দি পাওয়ার 9 হবে? 34 10 টু দি পাওয়ার 9 হবে। বুঝতে পারছো? ন্যানোমিটার। আর হচ্ছে যে তোমার অ্যাংস্ট্রম মানে হচ্ছে কি 10 পাওয়ার 10 মিটার। ঠিক আছে? মিটার। আর যদি ন্যানোমিটারে বলতে চাও তাহলে কিভাবে বলবা? এই যেভাবে বলবা, একটু কমায় বলবা। ঠিক আছে? আচ্ছা, এখন পুরা যদি এরকম ধরো একটা হেলিক্স আসছে, ঠিক আছে? এরকম হেলিক্স আসছে, এখান থেকে এখান পর্যন্ত কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা। 10টা মিলে টোটাল জায়গা কতটুকু কভার করে? 34।
ঠিক আছে, একটা হচ্ছে একটা থেকে একটা দূরত্ব 3.4, একটা থেকে একটা দূরত্ব কত, এই যে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কি 3.4 অ্যাংস্ট্রম, বা হচ্ছে কি 3.4 ইনটু 10 ইনভার্স 10 মিটার। আর যদি এটাকে তুমি কি করতে চাও, ন্যানোমিটারে প্রকাশ করতে চাও, তাহলে কি বলবা 3.4 ইনটু 10 ইনভার্স 9 হচ্ছে কি না, সরি এটা এটা এইভাবে করতে হবে না, এটা হচ্ছে কি 334 ন্যানোমিটার হবে এইভাবে। বুঝতে পারছো, অনেক ভাবে প্রকাশ করা যায় জিনিসটা, আমরা অ্যাংস্ট্রমে আর হচ্ছে মিটারে রাখবো। এরপরে বলো এই যে প্রস্থ এখান থেকে এখান পর্যন্ত, এই প্রস্থের দৈর্ঘ্য কত ছিল 20, এটা তো প্রস্থ নাই জানি, ঠিক আছে, এই অংশটা হচ্ছে কি 20 অ্যাংস্ট্রম। আচ্ছা আচ্ছা, এখন আসো হেলিক্সের কথা বললাম, তার মানে এখান থেকে এখান পর্যন্ত তোমার হচ্ছে কি তরঙ্গের মতো একটা পূর্ণ দৈর্ঘ্য হয় না, এরকম পূর্ণ দৈর্ঘ্যে একটা তরঙ্গ ছিল এরকম, এই জিনিসটাকে আমরা বলি কি একটা পূর্ণ কম্পন না, ঠিক আছে, এখানে ডিএনএ এর মধ্যে জিনিসটা সেম হবে। এখন তোমার যদি পরীক্ষা আসে তুমি এটা আঁকবা, অনেকজন কি করে এই জিনিসটা আঁকে, এটা আঁকবা না, ঠিক আছে, এই যে তোমার স্পাইরাল হেলিক্স থাকে ভিতরে হচ্ছে ইয়া দিয়ে দেবে, এটা আঁকছি, হ্যাঁ দুইটাই দুইটা একটা আঁকতে পারলে দুইটাই ভালো, কিন্তু মেন হচ্ছে কি আমার এই রাসায়নিক গঠনটা তোমরা দেখাবো, ঠিক আছে, বুঝতে পারছো ডিএনএ এর কোনো সমস্যা আছে? আচ্ছা এখন আসো আমরা আরএনএ নিয়ে নেব, আরএনএ এর সবথেকে নিগৃহীত, আরএনএ নিয়ে আমরা মনে কিছুই জানি না, ঠিক আছে, জানো আরএনএ নিয়ে? আচ্ছা ঠিক আছে, তো রাইবোজ শর্করা দিয়ে আমরা আরএনএ তৈরি করলাম, আর আরএনএ এর প্রকারভেদ আমরা পড়ি। আরএনএ কয় ধরনের হইতে পারে জানো? 5 ধরনের হইতে পারে, ঠিক আছে, 5 ধরনের আরএনএ আমার আছে। প্রথম যেটা আসবে সেটাকে আমরা বলছি কি এমআরএনএ। আমি তুমি বলতে পারো ভাই এমআরএনএ দিয়ে বলতেছি কি, এমআরএনএ বলতে বোঝায় মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে। আচ্ছা এরপরে কি হবে, এরপর আসবে আরআরএনএ। এই আরআরএনএ কি তৈরি করে, রাইবোজোম তৈরি করে, রাইবোজোম তৈরি করে, ঠিক আছে। আরএনএ তো জানো একটা কি সিঙ্গেল হেলিক্স, সিঙ্গেল হেলিক্সের মধ্যে কি থাকবে, অ্যাডিনিন গুয়ানিন ইউরাসিল আর কি সাইটোসিন বাদে সব, সাইটোসিন বাদে সব, সাইটোসিন বাদে সব, থায়ামিন বাদে সব, ঠিক আছে। আচ্ছা এখন আসো পরেরটা হচ্ছে কি টিআরএনএ। টিআরএনএ তুমি হালকা করে একটু বলবো তাহলে বুঝতে পারবে যে এটা কেন লাগবে। টিআরএনএ হচ্ছে কি ট্রান্সপোর্ট আরএনএ, কি ট্রান্সপোর্ট করে এটা জানো, খালি তো নাম শুনছো উদ্দীপনা ট্রান্সপোর্ট করে, তাহলে নিউরন কি করে, ঘুরতে ঘুরতে যায়, রিগেশনে চলে যায়। আচ্ছা এরপর আসো বাকি দুইটা, এই তিনটা তো জানো, বাকি দুইটা কি, একটাকে বলা হয় জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি আমার মাইনর আরএনএ, মাইনর আরএনএ। এখন একটা জিনিস বলি, জেনেটিক আরএনএ কি, ধরো যে একটা নিম্ন শ্রেণীর জীব বা একটা ব্যাকটেরিয়া, ওর নিউক্লিয়াসের মধ্যে কি ডিএনএ থাকে নাকি আরএনএ থাকে, তো ওর যে জিনিসগুলো বৈশিষ্ট্যগুলো কন্ট্রোল করতেছে কি, জেনেটিক বৈশিষ্ট্যগুলো কন্ট্রোল করতেছে কি আরএনএ না, সেজন্য এটাকে আমরা বলি কি জেনেটিক আরএনএ। সবথেকে ফ্যাসিনেটিং জিনিস হচ্ছে মাইনর আরএনএ। এটা কি, তুমি আর আমি আজ পর্যন্ত যতগুলো এনজাইম নিয়ে কথাবার্তা বললাম, ঠিক আছে, এই এনজাইম তৈরি করে মাইনর আরএনএ, ঠিক আছে। তুমি যদি একটা এনজাইমকে ভাঙো, একটা এনজাইমকে ভাঙো, এই এনজাইমকে ভাঙলে তুমি দুইটা অংশ পাবা এনজাইমের, একটা হচ্ছে কি প্রোটিন অংশ, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি কাজটা করে মানে শ্রমিক, ঠিক আছে, আর ওদের কি কন্ট্রাক্টর হচ্ছে কি আমার এই মাইনর আরএনএ, ও হচ্ছে কি কমান্ড দিবে যে তোমার হচ্ছে কাজ করতে হবে এই কাজটা, আর প্রোটিন যা কি করবে কাজটা করবে। তার মানে তুমি এনজাইমকে ভাঙলে কি পাবা, দুইটা অংশ পাবা, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে কি মাইনর আরএনএ। মানে একটা এনজাইম কোন কাজটা করবে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা জেনেটিক জিনিস লাগবে না, সেটা হচ্ছে আমার মাইনর আরএনএ। তো এই 5 ধরনের আরএনএ আমরা দেখতে পাবো, দুইটা বললাম, এখন বাকিগুলো বলি। তুমি আর আমি যখন প্রোটিন তৈরি করতে যাব, নিউক্লিয়াস থেকে ডিএনএ কখনো বের হতে পারে, ডিএনএ কখনো বের হতে পারবে না। এখন আমার রাইবোজোম যেটা বাইরে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে, ঠিক আছে, ও তো আর জানা যায় কোন প্রোটিন তৈরি করে, তো ফ্যাক্টরি উপর থেকে যেটা অর্ডার আসবে সেই টাইপের জিনিসও বানাবে। তো আমার শরীরের মধ্যে এক একটা জায়গায় এক এক টাইপের প্রোটিন লাগে, এক এক গঠনের প্রোটিন লাগে। অ্যামিনো অ্যাসিড আমরা পড়বো কিছুদিন পরে, অ্যামিনো অ্যাসিড চেঞ্জ করলে প্রোটিন চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো। এখন
কোন টাইপের প্রোটিন তৈরি করতে হবে কোন জায়গার জন্য, এই ডাটাটা তোমার কোন আর্কাইভের মধ্যে আছে, ডিএনএ এর মধ্যে। এখন ডিএনএ কি করবে, নির্দিষ্ট টাইপের প্রোটিনের জন্য এই তৈরি করার যে জেনেটিক কোডটা বা রেসিপি যেটা আমরা বলছি, রেসিপিটাকে আমার পাঠাইতে হবে না আরএনএতে, তো কি ফর্মে পাঠাবে, এই মেসেঞ্জার আরএনএতে পাঠাবে। বুঝছো কি করবে ও জানো, ওর ই আছে, ওই যে ধরো যে ওই সিল মারে না, সিল, ও কি করবে যে যেখান থেকে তোর হচ্ছে যে ওই কোড আছে ওইখান থেকে সিল মারে পৃষ্ঠার মধ্যে দিয়ে দিল, পৃষ্ঠাটা হচ্ছে কি আমার মেসেজ, আর যেটা দিয়ে সিল মারে ওটা হচ্ছে কি আমার ডিএনএ, সিল মারে এটাকে পাঠিয়ে দেবে। এখন এটা যাবে কোন জায়গায়, রাইবোজোমাল আরএনএ, ওই রাইবোজোমটা তৈরি করে রাখছে কে, আরএনএ। এখন ও রেসিপি আনছে, এখন তোমার আম্মুরা বসে আম্মু বিরিয়ানি খাবো, ঠিক আছে, অর্ডার তো দিয়ে দিছো, মেসেজ দিয়ে দিছো আন্টি, এখন আন্টি কি খালি রুমে রান্না করে গেলে বিরিয়ানি রান্না করে ফেলবে, জিনিসপত্র লাগবে না, ওই জিনিসপত্র ট্রান্সপোর্ট করে আরএনএ রাইবোজোমে নিয়ে আসবে কে, ট্রান্সফারার, কোষের মধ্যে থেকে বিভিন্ন ধরনের অ্যামিনো নিয়ে এসে আস্তে আস্তে রান্না করবে। বুঝতে পারছো, পুরো জিনিসটা খুবই সিম্পল, কিন্তু তোমার বইয়ের মধ্যে যেভাবে লেখছে তুমি পড়লে তোমার জ্বর আসবে। বুঝতে পারছো, কিন্তু দেখবা যে আমরা এই যে আজকে বেসিক পড়লাম কিছু জিনিসপত্র, দেখবা কালকে আমরা অ্যাপ্লিকেশন শুরু করবো, ট্রান্সক্রিপশন ট্রান্সফার করবো, তোমার কিছু মনে হবে না, 2 পৃষ্ঠার মধ্যে শেষ, 1 পৃষ্ঠা চিত্রটা একদম হালকা করে 2 পৃষ্ঠার মধ্যে ঘরে অ্যান্সার শেষ, যেভাবে লিখবো তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো, আজকের যে ক্লাসটা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই জিনিসগুলো যদি ভালোভাবে না জানতা, দেখবা যে পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনের মেসেজগুলো তুমি বুঝতে পারতাম না। হ্যাঁ তুমি তো জানো যে আমার ডিএনএ গুলো কি ডাবল হেলিক্সে থাকে, ঠিক আছে, ডিএনএ যদি আমি মাঝখান দিয়ে ভাগ করি, ডিএনএ থেকে মাঝখান দিয়ে ভাগ করি, কিভাবে রেপ্লিকেট হতে পারে, এই যে নিউক্লিওটাইড জিনিসটা কি কিভাবে আসতেছে, বুঝতে পারছো। এখন আমাদের ওইখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছিলাম, আমাদের ওই যে তোমার ক্রোমোজোমটা কার সাথে যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমটা কার সাথে যুক্ত থাকে, ওই যে চিত্রটা আমরা রাখছিলাম, দেখো তো নিউক্লিয়াস না। এখন চিন্তা করো কেন এটার সাথে যুক্ত হয়ে আছে, একটা কোশ্চেন জায়গা না, কেন যুক্ত হয়ে আছে, এই যে তোমার নিউক্লিয়াসের সাথে একটা পুরো ডিএনএ যুক্ত হয়ে আছে বা ক্রোমোজোম যুক্ত হয়ে আছে, কি জন্য যুক্ত আছে জানো, এই যে তুমি আর আমি যে নিউক্লিওটাইড পড়লাম না, এই জিনিসটা, এই জিনিসগুলো পড়লাম না, নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের ভান্ডার বা তৈরি করার স্থান হচ্ছে কোন জায়গায়, নিউক্লিয়াস। বুঝতে পারছো, তুমি আমি যখন রেপ্লিকেট করব ডিএনএ, যত ধরনের নিউক্লিওটাইড আমার লাগবে, যত ধরনের নিউক্লিওটাইড আসবে সবকিছু আসবে কোন জায়গা থেকে, নিউক্লিয়াস থেকে। বুঝতে পারছো, এই নিউক্লিয়ার আসা নিউক্লিয়াসকে ধরো কি, ধরো যে তুমি ইটার ভাড়া থেকে ইটা আনতেছো ট্রাকে করে, তো ওটা হচ্ছে কি আমার ভান্ডার নাইটের, এ যখন আসতেছো ইটগুলা বসাইতেছো কি সিমেন্ট দিয়ে না, সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করতেছো না, সেম জিনিস, এই সিমেন্ট দিয়ে লাগানোর কাজটা কি করবে এনজাইম। বুঝতে পারছো, বিল্ডিং মলিকিউলগুলো, তো সেজন্য তুমি সবথেকে বেশি আসা কোশ্চেন বলো কি, নিউক্লিওটাইডের ভান্ডার কাকে বলা হয়, নিউক্লিওলাস, মানে নিউক্লিওলাস থেকে সবকিছু তৈরি হয়ে আসে। তুমি দেখবা তোমার অনেক মজা লাগবে যখন আমরা এখানে অ্যানিমেশন দেখবো যে আসলে কিভাবে জিনিসগুলো হইতেছে, তৈরি হইতেছে। ঠিক আছে, ট্রান্সক্রিপশন হচ্ছে কি তোমার কিসের জন্য লাগবে, প্রোটিন তৈরির জন্য লাগবে। ওই যে প্রথম চিত্রটা আমরা দেখো, এখন হয়তো বা হালকা একটু হলে বুঝতে পারবা যে আমরা এখানে যে জিনিসটা লিখছিলাম, সবার প্রথমে যে চিত্রটা, সবার প্রথমে দেখো যে কি রেপ্লিকেট করলাম ডিএনএ কে, অবশ্যই রেপ্লিকেট করতে হবে যে একটা কোষ থেকে হুবহু সমগুণ সম্পন্ন কোষ করার জন্য। এখন ওই রেপ্লিকেটেড ডিএনএ এর মধ্যে আমার নির্দিষ্ট টাইপের প্রোটিন তৈরি করার কি আছে, কোড আছে, ওটা আমি মেসেঞ্জারের মাধ্যমে কি করব, এই যে আরএনএ এর মধ্যে ট্রান্সমিট করে দেব। আরএনএটা কোথায় যাবে, রাইবোজোমে যাবে, রাইবোজোমে যাবে, ওই অনুযায়ী কি করবে, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে ফেলবে। ঠিক আছে, এই মেকানিজমটাই আমরা হচ্ছে এখানের মধ্যে আগামীকালকে করব। আমাদের আর সর্বোচ্চ 3টা ক্লাস লাগবে। ঠিক আছে, আচ্ছা ডিটেইলস। এখন আরেকটা জিনিস আমি বলি, শোনো, সেটা হচ্ছে কি, এই যে কোডের কথা বললাম না, জেনেটিক কোড, জেনেটিক কোড। এখন তুমি আমাকে বলো আমার ইউরাসিল বাদে ডিএনএ এর মধ্যে কয়টা হচ্ছে যে ই আছে, 4টা না, কি কি আছে বলো তো, অ্যাডেনিন, বলো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর কি, থায়ামিন। ঠিক আছে, এখন যখন আমি ট্রান্সমিট করব, ঠিক আছে, ট্রান্সমিট যখন করব তখন থায়ামিন কি আর থাকবে, থায়ামিনটা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, ইউরাসিল দিয়ে। যখন আমি জেনেটিক কোডটা আরএনএ এর মাধ্যমে পাঠাবো রাইবোজোমে, তখন এটা কি থায়ামিনের পরিবর্তে কি হয়ে যাবে, গঠনটা AGCU, এরকম হয়ে যাবে না। ধরো এটা ডিএনএ এর মধ্যে ছিল কোডটা, কিন্তু আমি ট্রান্সফার করতেছি কার মধ্যে, আরএনএ এর মধ্যে, আরএনএ এর মধ্যে থায়ামিন নেই, তাহলে গঠনটা কি এরকম হয়ে যাবে, ইউরাসিল হচ্ছে থায়ামিনকে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমার এই স্ট্রাকচার আছে কয়টা, 4টা। ঠিক আছে, আমার জেনেটিক কোডন হইতে পারে কয়টা, এই 4টাকে তুমি কত ভাবে সাজাতে পারো বলো, বলো তো, 16, ভালো করে ভালো করে ভালো।
4 পাওয়ার 4 কত হয়? 4 পাওয়ার 4 কত হয়? 128 হুম 128 4 পাওয়ার 4 128 হয়। হ্যাঁ 16 32 64 ধরো এত এমবারেন্স সব কিছু নাই তো। রবি কল দিছে ওয়ান 16103 আমার বলো যে 4 দুগুণে কত? এটা মানে কি 4 স্কয়ার না? এটা মানে কত? 4 4 16 16। এটার সাথে যদি আরেকটা 4 অ্যাড করো তাহলে কত হবে? 4 গুণ 4 পাওয়ার 3 64টা হয় না? হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে 4 হবে না, 64টা নিতে হবে এখানে। ঠিক আছে এখন দেখো চৌষট্টি 4 কেমন হবে? এটা কেমন হইতেছে? এটা তো মিলতেছে না আমার সব হিসাব করতে মিলতে পাওয়ার দিয়ে দেখো তো, এটা তো এরকম হওয়ার কথা না। 256 কত? 256 4 পাওয়ার 4 হ্যাঁ 4 পাওয়ার 3 কত? 128 নাকি 64? 64 4 পাওয়ার 3 না, 4 পাওয়ার 3 হবে তাইলে। আসো এখন সবথেকে গুরুত্বপূর্ণ এই 4 পাওয়ার 3 বা 64টা আকারে আমরা এই জিনিসটা সাজাতে পারি। এটা সঠিকটা কি বলবেন? সঠিক কি হবে? সঠিক কি? মানে সঠিক কি জিনিস বুঝবো এখানে যেমন করি আমি বুঝাচ্ছি তো, দাঁড়াও না। ধরো আমি এখানে হচ্ছে যে একটা সূত্র বিল করতে চাইছিলাম কিন্তু সূত্রটা হলো না আর কি, আমার ব্যর্থতা এটা। এটা হচ্ছে এইভাবে হিসাব করে না আর কি, আমি করতে চাইছি যাতে সহজে মনে রাখতে পারো। এখানে জিনিস হচ্ছে কি, এই জিনিসটা তোমার হচ্ছে 64টা ভাগে তোমার 64টা ওয়েতে হচ্ছে সাজানো যেতে পারে। ঠিক আছে 64টা ওয়েতে সাজানো যেতে পারে। তো এটা যে আমি একটু সূত্র বানাতে চাইছিলাম আর কি, কিন্তু হইল না। ঠিক আছে আমার ব্যর্থতা আর কি। কিন্তু দেখো 64টা ভাবে সাজবে, এখানের মধ্যে 4টা বাদে বাকি কয়টা থাকবে বলো? 60টা হচ্ছে কি আমার নরমাল জেনারিক কোড, বাকি 4টা হচ্ছে ইম্পর্টেন্ট কোড। বুঝতে পারছো? এখান থেকে 64টার মধ্যে 4টি হচ্ছে ইম্পর্টেন্ট কোড থাকবে। ইম্পর্টেন্ট কোড কি কি ইম্পর্টেন্ট কোড? এই 4টির মধ্যে দুইটা জিনিস ভাগ হবে, একটা হচ্ছে কি স্টপ কোডন, কোড থেকে কোডন, আরেকটা হচ্ছে কি স্টার্ট কোডন। ঠিক আছে এখন স্টপ এবং স্টার্টের মধ্যে কি বুঝাচ্ছি? তোমার কোন একটা প্রোটিন তৈরি হওয়া শুরু করবে যখন স্টার্ট কোডন চলে আসবে, মানে কি এটা হচ্ছে কি প্রোটিন তৈরি শুরু। তো এই প্রোটিন তৈরি শুরু হচ্ছে কি যখন আমার কোডটা এরকম থাকবে এ ইউ জি। বুঝতে পারছো? এই 64টার মধ্যে 4টে স্পেশাল, এই 4টার মধ্যে এটা হচ্ছে কি স্টার্ট কোডন, আর বাকি হচ্ছে কি 3টা আছে কি স্টপ কোডন। হচ্ছে কি রকম ইউ এ এ ইউ এ জি ইউ জি এ। ওগুলো কি নির্দিষ্ট? হ্যাঁ নির্দিষ্ট। বাকি 60টা আছে, বাকি 60টা দিয়ে নতুন নতুন ওগুলা আবার কি হচ্ছে রিপ্লেস হয়ে এটা সামনে আসবে, এটা সামনে আসবে, আবার বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করবে। কিন্তু কি এটা যখন আসবে এটা ছাড়া কোনো প্রোটিন সংশ্লেষণ শুরু হতে পারবে না। এগুলা এই তিনটার মধ্যে যে কোনো একটা ছাড়া কি হবে না, শেষ হতে পারবে না। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে শুরু করবে প্রোটিন সংশ্লেষণ, এগুলা আসার পরে কি শেষ করবে। এটা হচ্ছে যে তোমার কোডনের কাহিনীটা। যখন আমরা প্রোটিন তৈরি করব তখন জিনিসটা ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে এখানের মধ্যে কোনো সূত্র নাই কিন্তু, যেটা আমি বানাতে চাইছিলাম আর কি, ফেল করলাম। আচ্ছা সহজে মনে রাখার জন্য। আর 4 পাওয়ার 3 তো তুমি এখন কি মনে রাখতে পারবা? তুমি মনে রাখতে পারবা, মনে রাখতে পারবা আর কি। এগুলা মানে এখানে কোনো রুলস নাই, এটা আমি নিজে থেকে বানানোর চেষ্টা করছিলাম আর কি। বাকি হচ্ছে কি তোমার মনে রাখা লাগবে কি 64টা কোডন আছে আমার, এর মধ্যে 4টা হচ্ছে স্পেশাল কোডন, এটা হচ্ছে স্টার্ট কোডন, বাকি 3টা কি স্টপ কোডন। ঠিক আছে বাকি 60টা যে কোডন আছে সব সময় কি 3টা করে বসবে। এই 3টা যে বসবে এটা হচ্ছে কি রিপ্লেস হতে হতে বিভিন্ন টাইপের প্রোটিন তৈরি করবে। বুঝছো অ্যাকচুয়াল কিভাবে? তুমি মনে করতেছো হয়তোবা জিনটাই হচ্ছে যে প্রোটিন তৈরি, এরকম না। জিনটা বসবে ওটা হচ্ছে কি এরকম হচ্ছে যে তোমার মানে সুইচের মতো এখানে বসবে। অ্যাকচুয়াল হচ্ছে কি ওই অনুযায়ী যে আমার টিআরএনটা আছে ও হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। যখন ট্রান্সলেশন করার মতন দেখবা। এখন মাথার
মধ্যে ঢোকানোর দরকার নেই, ওগুলা বেশি ঝামেলা লাগবে, যেহেতু বেশি বলতেছি না আর কি। ঠিক আছে, বলো আজকের ক্লাসে যা কিছু দেখলা কতটুকু বুঝছো না বুঝছো বলো। বলছে এগুলো আর পড়তে হবে না, সবাই বলে দেবো। এমনি জিনিসগুলো বুঝছো কিনা সব কিছু? কোনো কোশ্চেন থাকলে বলো, যে পুরো একদম পুরো থেকে যা কিছু করলাম আমরা নিউক্লিয়াসের ডিএনএ থেকে, ঠিক আছে, কোডন পর্যন্ত যা কিছু, আমাদের আর 3টা টপিক আছে, ঠিক আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তাহলে হচ্ছে এই অধ্যায় আমাদের সুন্দরভাবে শেষ হবে, ঠিক আছে। পুরো জিনিসটা পুরো সব কিছু দেখো, দেখে আমাকে একটু বলো, মানে আজকে যে জিনিসগুলো পড়ছি এটার মধ্যে দেখো যে কোনো কিছু বোঝার সমস্যা আছে কিনা, বা কোনো কিছু বুঝিনি আবার বলা লাগবে থাকে, সেটা আমাকে বলো। যা কিছু দেখলাম, কোনো কিছু লেখা বাকি আছে বা লিখতে পারো নাই স্লাইডে? সমস্যা নাই, ক্লাস থেকে দেখে হ্যাঁ? দেবো। হ্যাঁ, আচ্ছা, ক্রোমোজোমের পর থেকে লেখা হয়নি। তোমরা হচ্ছে যে পারফেক্ট ভাই, অনেক 2-3 বছর পর আমি এরকম স্টুডেন্ট পেলাম, যা পোলাপান বুঝছো, যারা হচ্ছে যে মানে পাশে যে দেখবা যে ক্লাস করতে ওদের অনীহা, ক্লাস যে দিতেছি এটা ওদের অনীহা। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মনে করো তুমি কোনো কারণে 2-3টা ক্লাস নিতে, তখন ইংরেজি আইটেম মধ্যে এটা বুঝবো না, তো ওই সমস্যা তোমার দূর করে দিলাম, তাও ওরা অলসামি করে যে দেখবো না ক্লাস। প্রিমিয়াম সময়। হ্যাঁ, প্রিমিয়াম, ওটাই বললাম তো, তোমাকে সুবিধা দিতে দিতে একদম সবকিছু মুখের সামনে রেডি করে দিতেছি, তারপরে তুমি খাবা না, তাইলে হইলো কিছু বলো। ঠিক আছে, কালকে আমরা গুরুত্বপূর্ণ আর শোনো এই জিনিসগুলো দেখো, হয়তো বা একবারে তোমার হচ্ছে মনে